বরের জায়গায় বাইয়ের গুন্ডা রাগী বদমাজাজি বন্ধুকে দেখে চমকে উঠল উৎসাহ। অবাক নেত্রে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত মেহেরাবের পানে। মেহেরাবকে দেখে মনে হচ্ছে না সে একটুও চমকেছে, বরং সে ফুরফুরে মেজাজি আছে, যেন সে আগে থেকেই সব জানতো। বেটার ভাবভঙ্গি একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। উৎসাহ তার দিকে তাকাতে মেহেরাব চোখ টিপ মারল, সাথে সবার অগোচর উড়ন্ত সুমোও ছুড়ে দিল। উৎসাহ বিষম খেয়ে গেল। লাজ লজ্জাহীন বেয়াদব একটা পুরুষ, এই জন্যই বেটাকে দু চোখে দেখতে পারে না। মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাথা ফাটিয়ে দিতে, কিন্তু একটা জিনিস উৎসাহ বুঝে পাচ্ছে না, এই বজ্জাত লোক এখানে কি করছে। এখানে তো রিয়াদের থাকার কথা ছিল, তার মানে কি উৎসাহের সাথে এই বজ্জাত লোকটার বিয়ে হবে? রিয়াদ কোথায়? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। উৎকণ্ঠার ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি এই গুন্ডা মাস্তান লাজ লজ্জাহীন বেয়াদব বন্ডলোককে বিয়ে করব না। তোমরা আমায় এর সাথে বিয়ে দিও না। আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না। উৎকণ্ঠার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। ওর কান্না পাচ্ছে। ও কিছুতেই বদলোকটাকে বিয়ে করবে না, কিন্তু বলবে টাকাকে। পাশে থাকটা এক কাজিনকে ইশারায় ডাক দিল। মেয়েটা কাছে এলে পিস করে জিজ্ঞেস করলো, রিয়াদ কোথায়? রিয়াদের জায়গায় বজ্জাত বেটা কি করছে? আম্মু আব্বু ভাইয়া কোথায়? রিয়াদ হারামজাদার কথা তুই বলিস না। ওকে সামনে ফেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। এমনও হতে পারে এক বাড়িতে মাথা পাটিয়ে ফেলবে। ভাইয়ার মেজাজ এমনিই খুব খারাপ। সাচ্চু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই সাসিয়ার ভাইয়া সাচ্চুকে সামলাচ্ছে। উৎসাহ উত্তেজিত হলো, উঠে যেতে নিলে আসল ছেড়ে। মিলি বলল, আর কোথায় যাচ্ছিস? বিয়ের আসর থেকে উঠছিস কেন? কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, এখনই কবুল বলতে বলবেন। যা ইচ্ছে হোক, আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায়? কি হয়েছে বাবার? কেমন আছে? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল উৎসাহ। মিলি ওকে বসিয়ে দিল। চাপা কণ্ঠে বলল, কি করছিস? পাগল নাকি তুই? বিয়ের আসর থেকে কেউ উঠে? বিয়ে উচ্ছন্নে যাক, আমি বাবার কাছে যাবই যাব। তুই একটু শান্ত হয়ে বস, আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছি। মিলি চলে গেল। উৎসাহ বসে বসে হাত মোচড়াচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাবা ভক্ত মেয়েটা, বাবার কিছু হলে ওর দিনদশা থাকে না। বাবার সামান্য অসুস্থতা মেয়েটা দিশেহারা হয়ে পড়ে। সেই মেয়ের বিয়েতে এত আয়োজন করে বাবা এখন অসুস্থ শুনে কীভাবে নিজেকে শান্ত রাখবে উৎসাহ। মিনিট দুই বাদে কাজী সাহেব বলে উঠল, বলো মা কবুল। উৎসাহ শিউরে উঠল, গলা ধরে এসেছে ওর। কী করবে কিছুই বুঝতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। উৎসাহ মাথা নিচু করে চুপ করে রইল। কাজী সাহেব আরও দুবার বলল, কিন্তু উৎসাহের কোনো জবাব নেই। বেচারি একই ভঙ্গিতে বসে আছে, দেখে মনে হবে রোবট হয়ে গিয়েছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে। মেহেরাবের মেজাজ খারাপ হলো, দমক দিয়ে বলল, কি হলো? কবুল বলছো না কেন? সমস্যা কি? মেহেরাবের দমকে কেঁপে উঠল উৎসাহ। বেচারি ভয় পেয়েছে, তবুও কিছু বলল না। এমন সময় সেখানে আগমন ঘটল তিয়াসে। তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো, ঝুঁকে শুধালো, কোনো সমস্যা? কবুল বলছিস না কেন? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো, দীর্ঘণ্ঠে আস্তে করে বলল, আমি বাবার কাছে যাব। আগে বিয়েটা হোক, তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। উৎসাহ ফের বলল, আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। রিয়াদ কোথায়? তার জায়গায় এ কেন? তিয়াস রেগে গেল মিনিটের মাঝে। রাগের তোপের নাগের ফাটা ফুলে ফেঁপে উঠেছে। তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, ওই হারামির বাচ্চার নাম এবার নিয়েছিস, তাই আমি কিছু বললাম না। পরের বার বললে খবর আছে বলে দিলাম। ওর নাম আমার সামনে নিবি না। উৎসাহ কিছুই বুঝতে পারল না। এতদিন বাড়ির সবাই রিয়াদ বলতে যে পরিমাণ পাগল ছিল, কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নামই সহ্য করতে পারছে না? আজব কাহিনী তো। তিয়াস পুনরায় বলল, তাড়াতাড়ি কবুল বল। তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না। মেজাজ খারাপ করিস না বনু, যা বলছি তাই কর। তোর মেহেরাবকে বিয়ে করতে হবে, এতে হোক ও গুন্ডা মাস্তান বাঁচে ছেলে। উৎসার অভিমান হলো। অভিমানের পারদে কান্না পেয়ে গেল ওর। পেঁচা ফেঁচা করে কান্না করে দিল। তিয়াস শক্ত চোখের বোনের দিকে চাইল। উৎসাহ ইতি উতি না ভেবে কবুল বলে দিল। ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই। কাজী সাহেব মেহেরাবকে কবুল বলতে বলে রিল্যাক্সে বলল, বেটা একদম ফুরফুরে মেজাজে আছে। উৎসাহ অবাক হলে, যেই লোক ওকে দু চোখে সহ্য করতে পারে না, সে কি করে এত স্বাচ্ছন্দ্য ওকে বিয়ে করে নিল? বিয়ে পড়ানো শেষ হলে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। উৎসাহ কান্না মাখে কণ্ঠে তিয়াসের উদ্দেশ্যে বলল, বাবার কাছে যাব।
তিয়াসের বোনের কান্না দেখে মায়া হলো, কত আদরের বোন তার। বোনের হাত শক্ত করে মুষ্টিতে নিয়ে বলল, চল। মেহেরাবের দিকে তাকিয়ে বলল, তুইও আয়। বাবা তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হলো মেহেরাব। পিছু পিছু এগুলো উজ্জ্বল সাহেব এবং তনয়া বেগমের অতি আদরের একমাত্র কন্যা উৎসা। ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। উৎসা পড়াশোনায় মাঝামাঝি কাটারের ছাত্রী। উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন। সপ্তাহখানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটলো তার বন্ধুর পরিবার। হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব। পরবর্তীতে করণ জানতে পারলে তারা উৎসাকে ছেলের বউ করে নিতে চায়। উজ্জ্বল সাহেব মত করলেন। অপরদিকে তার বন্ধুর বউ নাছরবান্দা, তারা উৎসাকেই চায়। দরকার পড়লে কাবিন করে রাখবে তাদের ছেলের। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উৎসাকে তুলে নিয়ে যাবে। অবশেষে তাদের জোরাজুরিতে উজ্জ্বল সাহেব রাজি হলেন। আজ উৎসার ঘরোয়াভাবে কাবিন ছিল। ঘরোয়াভাবে হলেই উৎসার পরিবার এসেছে, মামা, চাচা, খালা, ফুফু সবাই। সকাল থেকে সব ঠিকই ছিল। হঠাৎ কি হলো উৎসা নিজেও জানে না। সব কিছুই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। উজ্জ্বল সাহেব বিছানায় হেলান দিয়ে চোখ বুজে আছেন। তার হাতে স্যালাইন লাগালাম। তনয়া বেগম বসে আছে তার পাশে। উৎসা বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেলল। উজ্জ্বল সাহেব মেয়ের কান্নার শব্দে চোখ মেলে চাইলেন। ইশারায় মেয়েকে কাছে ডাকলেন। উৎসা দৌড়ে যেয়ে লুটিয়ে পড়ল বাবার বুকে। এই জায়গাটা তার জন্য একেবারে সেফ। সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিরছিলেন। মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার। হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল? তাকে স্যালাইন দিতে হচ্ছে। উৎসাহ জানে বাবা সেখানে থাকলে নিশ্চয়ই লুসু লোকের সাথে তার বিয়ে দিত না। মনে মনে প্রতিজ্ঞা করলো ভাইয়ের সাথে কথা বলবে না। গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জল্লাদ হয়ে যাচ্ছে। কেমন পাষাণের মতো বলল, ওই বজ্জাত বেটাকেই বিয়ে করতে হবে ওর। উৎসাহ কান্নামাখা কণ্ঠে বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি অসুস্থ হয়ে গিয়েছ, হঠাৎ কি হলো তোমার বাবা? উজ্জ্বল সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুচকি হাসলো। ছোটবেলা থেকে মেয়ে তার বাবা পাগল। বাবার কিছু হলে চিন্তায় পাগল হয়ে যায়। উজ্জ্বল সাহেব হাসি মুখে বলল, তেমন কিছু না মা, সারাদিন ছুটোছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে, এই আর কি। তুই টেনশন করিস না। উৎসাহ কিছুটা শান্ত হলো। উজ্জ্বল সাহেব মেহেরাবকে কাছে ডাকলেন। মেহেরাব পাশে এসে দাঁড়ালে। ওর হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দিব, আমি সেই বাসা হারিয়ে ফেলেছি। তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। আমি তো আপনার ছেলের মতোই, এটা আমার দায়িত্ব। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। মেয়েটা আমার বড্ড বাচ্চামো করে, এখনও নিজেকে সবখানে মানিয়ে নিতে পারে না। ওর কোনো ভুল হলে বুঝিয়ে বলো। মেহেরাব একবার উৎসার পানে চেয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি উৎসাকে সবসময় আগলে রাখবো। একটা আঁচড় আসতে দিব না ওর গায়ে। উজ্জ্বল সাহেবের কলিজা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করলো। আরও কিছুক্ষণ কথা বলা হলো সবার মাঝে। পুরোটা সময় উৎসাহ চুপ রইল। যেখানে তার কথার মূল্য নেই সেখানে সে কথা বলবে না। রাত তখন 8টার কাছাকাছি। এবার যাওয়ার পালা। মেহেরাব উঠে দাঁড়িয়ে বলল, বাবা এবার আমাদের যেতে হবে। উৎসাহ চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি এই লুসু বেটার সাথে যাব না, কিন্তু বলতে পারল না। এখন উল্টোপাল্টা কিছু বলে মেহেরাব ধমক দিয়ে বসিয়ে রাখবে, এটা সে ভালো করেই জানে। খবিশ লোক একটা। বাসর ঘরে বসে আছে উৎসাহ। এটাকে বাসর ঘর বললে ভুল হবে। ঘরে নেই কোনো ফুলের অস্তিত্ব, আর না আছে কোনো সাজসজ্জা। পুরো বাড়ি ফাঁকা। আত্মীয় স্বজনের কোলাহল নেই। লাল নীল রুতে আলো নেই। একদম সাদামাটা বাড়ি। আর থাকবে বা কি করে? যে বাড়ি ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে আসে সেখানে সাজসজ্জা থাকবে না, এটাই তো স্বাভাবিক। আলো অন্ধকারের খেলা চলছে কক্ষ জুড়ে। উৎসাহ বসে থাকতে থাকতে ঝিমিয়ে যাচ্ছে। ঘুম চোখের পাতায় চেপে বসেছে। সকাল সকাল উঠতে হয়েছে ওকে। বেচারি রাতেও ভালো মতো ঘুমাতে পারেনি, যার ফলে এখন ঘুমে ডলে পড়েছে। কিন্তু ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। মেহেরাব এখনো আসেনি। বাড়ি আসার মিনিট কয়েকের মাঝে মেহেরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে। উৎসাহকে মেহেরাবের ভাবি তার রুমে বসিয়ে গেছে। উৎসাহ আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। ঘটার কারণ ওয়ান অন অনলি মেহেরাব মির্জা সাহেবের। উৎসাহ চোখ বুলালো একবার। সাজানো গোছানো রুম,
উৎসাহ অবাক হলো, ছেলে মানুষের রুমে এতটা গুছানো হয়, তাও আবার সে যদি এমন গুন্ডা বদমাশ টাইপের হয়। ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায়। উৎসার ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে, বাবার কথা বেশি মনে পড়ছে। বাবা এখনো সুস্থ আছে তো? কি করছে? আচ্ছা, বাবা কি উৎসাহকে মিস করছে? তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে, এদিকে তাদের কষ্ট হচ্ছে না? কান্না পাচ্ছে না? উৎসাহ তো কান্না পাচ্ছে। মির্জা বাড়ির বড় ছেলে মিজান মির্জা, তার 3 জন সন্তান, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মাহিন মির্জা, মাহিন বিয়ে করেছে, তার বউয়ের নাম রিনে। তারপর মেয়ে সিথি, সিথির বিয়ে হয়েছে প্রায় 5 বছর, সে শ্বশুর বাড়িতে থাকে, আর 3 বছরের বাচ্চাও আছে। ছোট ছেলে অর্থাৎ এই বাড়ির ছোট কর্তা মেহরাব মির্জা, যার নাকের ডগে সবসময় রাগ চড়ে থাকে, কিছু বলার আগে টেম্পারেচার 420 ডিগ্রিতে চড়ে থাকে। মিজান মির্জা স্যার ভাই, তাদের বাড়ি পাশাপাশি, সিরিয়ালে একজনের বাড়ি। দরজা খুলে প্রবেশ করলো মেহরাব, পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছানার দিকে। আহারে বেচারি বউ তার, নিশ্চয়ই তাকে বকতে বকতে ঘুমিয়েছে। মেহরাবের ঠোঁটের কোনো মুচকি হাসি ফুটে উঠল। এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেল। হাত ঘড়ি খুলতে গিয়ে খেয়াল হলো রাত 1:25। মেয়েটা নিশ্চয়ই তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে, কিন্তু সেই বা কী করবে? বাড়ি আসতে না আসতে বাবা জরুরি তলবে ডেকে নিল। বাবার থেকে ছাড়া পেতেই কলেলে সদ্য বিয়ে করা বউ যে একটু সময় দেবে সেটাও পারল না। এমনিতেই মেয়েটা ওকে 2 চোখে দেখতে পারে না, দেখলেন 10 মাইল দূরত্ব বজায় রেখে চলে, মনে হয় ও কোনো ভাগ বা ভাল্লুক। ড্রেসিং টেবিলের সামনে গড়ি খুলে রেখে বিছানার দিকে অগ্রসর হলো। পুরো বিছানা পাকা। মেহরাবের ব্রু কুচকেল। উৎসাহ গেল কোথায়? ঝটফট লাইট জ্বালালো, সারা ঘরে চোখ বুলি উৎসাহকে ফেলো কাউসের উপর গুটি গুটি মেরে শুয়ে আছে। মেহরাবের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। মেয়েটা পেয়েছেটা কি? এটা কি বাংলা সিনেমা পেয়েছে? কাউসের কাছে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহকে, অতঃপর শুইয়ে দিল বিছানায়। লাইট নিভিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়াল কোনো মতে চেয়ারের উপর ছড়ে বিছানার দিকে এগিয়ে গেল। শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, শরীর আর চলছে না। বিছানায় শুয়ে উৎসাহকে একটানে কাছে নিয়ে এলো, অতঃপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝলো। মনের মাঝে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে, কত সাধনার বউ তার। আর যাই হোক, বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয়। ক্লান্তিতে কিছু মুহূর্তের মাঝে মেহরাব ঘুমের দেশে পাড়ি জমালো। গভীর রাত, আশেপাশে কুকুর গেউ গেউ করছে। উৎসার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগলো, মনে হচ্ছে কেউ ওকে চাপড়ে ধরে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে, অবশেষে টিকতে না পেরে চোখ খুলল। নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহু বন্ধনে। উৎসাহ ঘাবড়ে গেলে এত রাতে ওর রুমে কে এলো, আর কেই বা ওকে এভাবে ঝাপড়ে ধরে রেখেছে। ভালো করে লক্ষ্য করে মেহরাবের মুখখানা দেখে শান্ত হলো। মনে পড়লো কয়েক ঘন্টা আগেই ভাদরের গলায় মুক্তোর মালা স্বরূপ তাকে ঝুলানো হয়েছে। উৎসার ইচ্ছে করলো মেহরাবের চুলগুলো টেনে ধরতে, হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। বেচারা শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না, কিন্তু উৎসাহ কি করবে? ও যেভাবে ঘুমিয়ে অভ্যস্ত না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে অভ্যস্ত, একটু নড়াচড়া করার মতো পাক ফোকরও রাখেনি মেহরাব। একদম শক্ত করে চেপে রেখেছে। উৎসার ঘুম আসছে না, কিছু করার নেই। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। উৎসাহ ভয় পেলাম, ভয়ে গুটিসুটি মেরে মুখ লাগালো মেহরাবের বুকে। একসময় ঘুমিয়ে গেল। সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ছুটে গেল মেহরাবের। চোখ খুলে উৎসাহকে নিজের বুকে গুটিসুটি মেরে ঘুমোতে দেখে হাসলো, অতঃপর হাত বাড়িয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা ভীষণ মায়াবী, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, উপসে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী। গোলগাল মুখখানে একরাশ মায়া মাখা। মেহরাবের ইচ্ছে হলো মেয়েটাকে শুয়ে দিতে। একটুখানি শুয়ে দিলে কি ভুল কিছু হবে? অবশ্যই না, তার বিয়ে করাবো। কবুলপুরে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে, এখানে ভুলের কিছুই নেই। মেহরাব আলতো করে উষ্ঠ শুইয়ে দিল উৎসার গালে। উৎসাহ ঘুমের মাঝে কেঁপে উঠল, চোখ ফিট ফিট করছে। মেহরাব বুঝে গেল উৎসার ঘুম ভেঙে গেছে, তাই ঘুমানোর ভান ধরল। উৎসাহ চোখ মেলে চাইল। রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হলো। তখন রাতে বলে কিছু বলেনি, এখন সে মোটেও ছেড়ে দিবে না। মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো, এই যে মিস্টার গুন্ডা, উঠুন উঠুন বলছি। একটা মানুষকে সাপের মতো পিছিয়ে ধরে নিজেকে সুন্দর করে ঘুমাচ্ছে। মেহরাব হাই তোলার ভঙ্গিমা করে উঠে বসলো। কি হয়েছে? কাকের মতো কা কা করে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কপিলের মতো মিষ্টি করে বলতে পারো না? উৎসাহ তেতে বলল, না পারি না, আপনার মতো অসভ্য লোকেদের জন্য তো আরো আগেই না। মেহরাব ব্রু কুচকে শুধালো, আমি কি করেছি?
একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন। তার উপর জিজ্ঞেস করছেন কি করেছি। এত পুরো সুরের মায়ের বড় গলা টাইপ। ও হ্যালো, আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পরনারীকে নয়। বিয়ে করেছেন বলে কি হয়েছে, তাই বলে পারমিশন না নিয়ে টাচ করবেন? বউ শিখিয়ে তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি, বিয়ে করেছি ইচ্ছে হলে বউকে জড়িয়ে ধরবো, ইচ্ছে হলে চুমু খাবো, এতে তোমার কি? কথাগুলো বলতে বলতে মেহরাব উৎসাহকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে দিল। উৎসাহ ছিটকে দূরে সরে গেল। গাল মুছতে মুছতে বলল, লুচু বেড়া। মেহরাব দাঁত কেড়ে 32 পাটি বের করে হাসি দিল। সেই হাসিতে জ্বলে উঠল উৎসাহ শরীর। বেচারি পারছে না মেহরাবকে চোখ দিয়ে ভস্ম করে দেয়। মেহরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাসার ঘরে সবার মাথা নিচু করে বসে আছে উৎসাহ। ওর সামনে বসে আছে সবাই। মিজান সাহেব জিজ্ঞেস করলেন, তোমার ঘুম ভালো হয়েছে মা? আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? উৎসাহ একবার আর চোখে মেহরাবের দিকে চাইল। এরকম বজ্জাত মার্কা একখান বর নামক বর্বর কপালে জুটলে কারো ঘুমে ভালো করে হওয়ার কথা না। কিন্তু আর যাই হোক, এতগুলো মানুষের সামনে বলা যাবে না। উৎসাহ মিহি কণ্ঠে বলল, না না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। আঙ্কেল কি? বাবা বলে রাখবে। যেভাবেই হোক তোমাদের বিয়েটা হয়েছে তো। বড় বৌমা যেমন বাবা বলে ডাকে, তুমিও বাবা বলে ডেকো। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। এর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহরাবের দাদু। মেহরাব এগিয়ে গিয়ে তাকে ধরলো। দাদু ওকে আঘাত করতে করতে বলল, সব হারামজাদা, তুই আমায় ধরবি না। আমার লাগে সতীন নিয়ে আইলি, আমায় এক ফির কইলিও না। সতীন পছন্দ না হইলে কিন্তু ফিরত পাঠামো বইলে দিলাম। মেহরাব ফিস করে বলল, পছন্দ হবে কি, দেখে তাকিয়ে থাকবে, রীতিমতো ডার্লিং, মেলা সুন্দর নেই। মেহরাব সায় জানালো। দাদুকে এনে উৎসার পাশে বসালো। দাদু উৎসাহকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। উৎসার ভয় হচ্ছে, অস্বস্তি লাগছে। দাদু থুতনিতে হাত রেখে উৎসার মুখখানা উপরে তুলল। দেখি বোন, তোর রূপখানা, যেই রূপে আমার নাতি আটকে যে আমারে না জানিয়ে বিয়ে করে নিল। উৎসাহকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মাশাআল্লাহ, মেলা সুন্দর বউ, এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে। এই রূপ দেখিয়ে বশ করেছিস নাকি বউ? উৎসাহ মনে মনে বলল, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, এমন বেলাজ বেড়াকে বশ করতে যাব। মিজান সাহেব ছেলেদের সাথে পরামর্শ করছেন কি করা যায়। ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে, এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো। মির্জা বাড়ির একটা মান সম্মান আছে। উৎসাহ রান্নাঘরে দাঁড়িয়ে আছে। কাজে হেল্প করতে চাইলে সালেহা বেগম দিলেন না। একে তো নতুন বউ, তার উপর যদি হাতটাত পুড়িয়ে বসে। উৎসাহ এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল মেহরাবদের বাসায়। একবার মেহরাবের জন্মদিনে, আরেকবার সালেহা বেগমকে দেখতে চেয়েছিল বলে। সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে। মাহিনীর বিয়েতেও সে তিয়াসের সাথে গিয়েছিল। তখন যদিও উৎসাহ আরও ছোট ছিল। মাহিনের বউ রিনি মেয়েটা ভীষণ মিশুকে। উৎসাহের সাথে সেদে সেদে কথা বলছে, এটা ওটা জিজ্ঞেস করছে। এর মাঝেই হাঁক শোনা গেল, মেহরাব চেঁচাচ্ছে, উৎসাহ, এই উৎসাহ, কোথায় তুমি? এদিকে এসো। রিনি মুখ টিপে হাসলো। উৎসাহের রাগ হলো। বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে, প্রেমের বিয়ে তাদের। কিন্তু আদতে সেটা মোটেও সত্যি নয়। মেহেরাব আর তার মাঝে আদায়ে কাজ করার সম্পর্ক। উৎসাহ মনে মনে প্রস্তুতি নিল সোজা যে লোকটার গলা চেপে ধরবে। রিনি হাসতে হাসতে বলল, উৎসাহ, তোমার এখানে কাজ নেই, মেহরাব ডাকছে, ওর কাছে যাও। উৎসাহকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে মেহরাব। উৎসাহ প্রাণপণ চেষ্টা করছে মেহরাবের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারলে তো। একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কিছুই না। তার উপর সে যদি হয় জিম করে ভুঁড়ি বানানো পুরুষ, তাহলে তো কোনো কথাই নেই। লুচু বেড়া দড়ির মতো পেঁচিয়ে রেখেছে ওর কোমর। উৎসাহ রেগে রুমে এসে সোজা গিয়ে মেহরাবের গলা চেপে ধরতে যাবে। তার আগে মেহরাব পিছু ফিরে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরেছে। উৎসাহ চমকে উঠেছে। বেলাজ বেড়া, বুঝলো কি করে ও এসেছে? উনি তো এদিকে ঘুরেছিল। উৎসাহ আগে ফোঁস করছে। মেয়েরা ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে।
হাসি বজায় রেখে বলল, কি বউ, সকাল সকাল চুমু চাই বললেই পারো? সামান্য একটা চুমুর জন্য তুমি তোমার একমাত্র বরের গলা টিপতে আসবে? এটা তো ঠিক না জান। উৎসাহ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মেহেরাবের পানে, হাত দিয়ে মেহেরাবের গলা টিপে ধরে বলল, বেশি ঝানঝান করলে একেবারে জানি নিয়ে নিব। বেলা ঝুলক, রান্না করেছিলাম, ষাঁড়ের মতো ডাকার কি আছে? এমন ভাব করছেন যেন আমাদের প্রেমের বিয়ে। আমাকে ছাড়া আপনার 1 মিনিটও চলেই না। আমাকে চোখে হারান। তোমাকে আমি অবশ্যই চোখে হারাই, তুমি আমার একমাত্র বউ বলে কথা। তোমাকে চোখে হারাবো না তো কাকে হারাবো? প্রেমের বিয়ে না হোক, প্রেম হতে কতক্ষণ? বলে মেহেরাব চোখ টিপ দিল। উৎসাহ মুখ ঝামটা দিল, মুখ বাঁকিয়ে বলল, প্রেম? তাও আবার কিনা আপনার সাথে? তাও আমার? কখনো শুনেছেন শাহপার বেজির মাঝে প্রেম হতে? আপনার সাথেও আমার প্রেম সম্ভব না। সম্ভব, সম্ভব, সবই সম্ভব মেয়ে, শুধু সময়ের খেলা। দেখা যাবে। এখন কি জন্য ষাঁড়ের মতো চিল্লিয়ে ডেকেছেন সেটা বলেন, না হয় আমি গেলাম। উচ্ছ্বাস চলে যেতে নিলে মেহেরাব ওর হাত ধরে আটকে দিল। এত পালাই পালাই করো কেন বউ? আমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো নাকি? বেশি পালাই পালাই করলে একদম বেঁধে রেখে দিব, তখন এদিক ওদিক কোনো দিকেই যেতে পারবে না। উৎসাহ বেঞ্চি কাটলো, বজ্জাত লোক, কিছু ভুলবেও না আবার ছাড়বেও না। মেহেরাব শার্ট এনে উৎসার হাতে ধরিয়ে দিল। উৎসাহ ব্রু কুচকে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে শার্টটা পরিয়ে দাও। কেন, আপনার হাতে কি হয়েছে? বউ থাকতে নিজের কাজ নিজে করবে, এটা হতেই পারে না। বিয়ে করেছি কি করতে, যদি এখনও আমায় নিজের কাজ নিজেই করতে হয়? উৎসার মেজাজ খারাপ হলো। বেটা কিছু থেকে কিছু হলেই একটা ডায়লগ শোনাবে, বিয়ে করেছি কি করতে? ওনাকে কে বলেছি বিয়ে করতে? আমি কি আপনাকে বলেছি বিয়ে করতে? বিয়ে করে এখন আমার সেকেন্ডের আগায় মাথায় খোঁটা দিচ্ছেন। আমি এত কিছু জানি না। তাড়াতাড়ি শার্টটা পরিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললে? বলেছি আমি শার্ট পরিয়ে দিতে পারবো না। ওকে, তাহলে যাও, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। উৎসাহ ঘাবড়ে গেল। মেয়েরা এক পা করে ওর দিকে এগিয়ে আসছে। শুকনো ডোকগুলো শুধেলো, দরজা আটকাবো কেন? ফিসাতে ফিসাতে উৎসার পিঠ এসে ঠেকলো আলমারির সাথে। পিছনে যাওয়ার জায়গা নেই। উৎসাহ কী করবে ভেবে পেল না। সামনে মেহেরাব, পিছনে আলমারি। পাশ কেটে যেতে নিবে এমন সময় মেহেরাব ওর দুপাশে হাত রেখে আটকে দিল। খানিকটা ঝুঁকে এলো। মেহেরাবের গরম নিঃশ্বাস উৎসের মুখের উপর পড়ছে। দুজনের মাঝে 1 ইঞ্চি সমান পরিমাণ দূরত্ব। উৎসাহ বেচারি ভয়ে চোখ বুজে নিল। মেহেরাব ফিসফিসে করে সেনাসানো কণ্ঠে বলল, কাল রাতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দরজার যে লাগাতেই হবে যেন। আর এমনিও তুমি তো ভালোভাবে কথা শোনার মতো না। উৎসাহ তড়িত গতিতে বলল, আমি আপনাকে শার্ট পরিয়ে দিচ্ছি। আমি কি দিব না বলেছি? আপনি প্লিজ দূরে যান। মেহেরাব উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই না হলে মেহেরাব মির্জার বউ? উৎস বিড়বিড় করে বলল, মেহেরাব মির্জার বউ না চাই। একবার খালি ভাই নামক জল্লাদটাকে হাতের কাছে পাই, তারপর ওকে আমি খুন করব। শয়তানটা ইচ্ছে করে ওর জল্লাদ বন্ধুর গলায় ঝুলিয়েছে আমায়। মানুষের শাশুড়ি ধজ্জাল হয়, আর এদিকে তো আমার আস্ত জামাইটাই ধজ্জাল। উৎসাহ মনে মনে মেহেরাবকে বকছে আর শার্টের বোতাম লাগাচ্ছে। মেহেরাব ওর কাহিনী দেখে মিটমিট করে হাসছে। এমন তেরা বউকে কী করে সোজা করতে হয় মেহেরাব মির্জা ভালো করেই জানে। বউ তার প্রেমে না পড়ে ছাবে, প্রয়োজন পড়লে ধরে বেঁধে প্রেমে পড়াবে। শার্ট পরানোর শেষে মেহেরাব আয়নায় নিজেকে দেখছে। সেই সুযোগ উৎসে ছুটে বেরিয়ে এলো। সোজা নিচে এসে দম নিল। এক ছুটে আসায় হাঁপাচ্ছে বেচারি। পাশে এসে দাঁড়ালো রিনি। কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এতক্ষণ ছাড়লো দেবরজি? হেব্বি প্রেম দেখিয়ে দুজনের। এতদিনের প্রেম তোমাদের? প্রেম না চাই, এমন গুন্ডামার্কা লোকের সাথে আমার প্রেম? তুমিও না ভাবি? আমার দেবরের নামে মোটো উল্টোপাল্টা কিছু বলবে না। দেবর আমার হেব্বি রোমান্টিক। রোমান্টিক না হলে কি সকাল সকাল বউয়ের তলবে বাড়ি মাথায় তোলে? উৎসে বিড়বিড় করে বলল, রোমান্টিক না, 1 নম্বরের লুচু বেড়ায়। কি বললে? কিছু না, চলো যেয়ে দেখি আন্টি একা একা কী করছে। কথা ঘুরিয়ে রিনিকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো উৎসাহ। ওখানে থাকা মোটেও সুবিধা না। দেখা যাবে কখন আবার এসে উদয় হবে, তখন ওকে ঝামেলায় পড়তে হবে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। সবাই টেবিলে এসে বসেছে। মেহেরাবের এখনও দেখা নেই। সেই যে বেরিয়েছে, কোথায় গেছে, কি করছে কেউ জানে না। কাউকে কিছু বলেও যায়নি। মিজান সাহেব রুষ্ট হলেন ছেলের ওপর। ছেলে তার 1 নম্বরে বাইন্ডুলে স্বভাবের। সারাদিন বাহিরেই থাকে। তার দেখা পাওয়া
যায় না বললেই চলে। এই যে এখন কোথায় আছে কেউ জানে না। টুস করে বিয়ে করে বউ এনেছে, সে খেয়াল কি তার আছে? একটা মেয়ে যে তার অপেক্ষায় বসে আছে, সে খেয়াল থাকলে এখনও বাহিরে থাকতো না। সালেহা বেগমকে শুধালেন, তোমার গুণধর পুত্র কোথায়? আমি জানবো কিভাবে? আমায় বলে গেছেন কি ছেলেকে বলবে বাইন ডোলে স্বভাব ছাড়তে, এখন বিয়ে করেছে, বউ এসেছে, এখন এসব চলবে না। সালেহা বেগমের কাট জবাব, আপনার ছেলে আপনি বলেন, আপনাদের বাপ ছেলের দ্বন্দ্বে আমি নেই। মিজান সাহেব কথা বাড়ালেন না, উৎসাহ খেতে চাইল না, বলল মেহেরাব আসলে খাবে। সালেহা বেগম রিনি দুজন মিলে জোর করে খাওয়ালো, বলল মেহেরাব আসার ঠিকানা নেই, তুমি খেয়ে নাও। উৎসাহ রুমে বসে আছে, দুপুরে গড়িয়ে বিকেল হয়ে এসেছে, এখনো মেহেরাবের আসার নাম নেই। মানুষটা কি খেয়েছে? গতকাল আসার সময় নিজের ফোনখানাও আনেনি, বাবার খোঁজ নেবে সেটাও পারছে না। উৎসার মন খারাপ হলো, মুখ বেজার করে বসে রইল। এমন সময় ঘূর্ণিঝড়ের ন্যায় রুমে প্রবেশ করলো মেহেরাব। ঝটপট হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে ছুটল। ওয়াশরুমে যাওয়ার আগে ভুলে গেল, খাবার বড় আমি আসছি। উৎসাহ নেমে খাবার গরম করে প্লেটে বাড়লো। এর মাঝে মেহেরাব নিচে এসে এলো, সোজা এসে খেতে বসে পড়লো। খাবার ধরন দেখে মনে হচ্ছে বেচারার অনেক খিদে পেয়েছে। খাবার খেতে খেতে বললো, রেডি হয়ে নাও। উৎসাহ কপাল কুচি প্রশ্ন করলো, কেন? কোথাও যাব আমরা? হ্যাঁ, তোমাদের বাড়ি যাব, বাবা তোমাকে দেখতে চাচ্ছে। উৎসাহের মন আনন্দে নেচে উঠল, উৎসাহিত কণ্ঠে শুধালো, সত্যি? হ্যাঁ। উৎসাহের ইচ্ছে করলো খুশির ঠেলায় মেহেরাবকে একটা ধন্যবাদ দিতে। পর মুহূর্তে ডিসিশন চেঞ্জ, এমন বজ্জাত বেটাকে ও কখনো ধন্যবাদ দিবে না। উৎসাহ খুশি মনে রেডি হতে চলে গেল। উৎসাহ মিনিট 5 মাঝে রেডি হয়ে নিচে নেমে এলো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, চলুন। মেহেরাব খাচ্ছিল, আচমকা কথায় খেতে খেতে বিষম খেল, কাশতে কাশতে বেচারার অবস্থা খায়াল। উৎসাহ চটফট পানি এগিয়ে দিল, ফিটে হাত বুলিয়ে দিতে নিল। চিন্তিত স্বরে বলল, আস্তে ধীরে খাবেন তো? খাওয়ার সময় মন কোথায় থাকে? আমি আস্তে ধীরেই খাচ্ছিলাম, তুমিই তাড়াহুড়ো করছো। আমি আমি কখন তাড়াহুড়ো করলাম? বলেছি রেডি হতে। ট্রেন ছুটে যাচ্ছে না তো, এত তাড়াহুড়ো কিসের? আপনি বুঝবেন না। মেহেরা বিড়বিড় করে বলল, আসলেই আমি বুঝি, কি করব? এমনিও বেডি মানুষ মানেই জিলাপির ফেচ। উৎসাহকে বিড়বিড় করতে দেখে বলল, কিছু বললেন? না, কিছু না, তুমি রুমে যাও, আমি খেয়ে আসছি, একটু রেস্ট নিয়ে অতঃপর বের হব। উৎসাহ বসে বসে ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার ঘড়ির তো আরেকবার দরজার দিকে তাকাচ্ছে। মেহেরাব কখন আসবে? ও ওর বাবার কাছে যাবে। মেহেরাব রুমে প্রবেশ করলো। উৎসাহকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি নাড়ায় দিল। মনে মনে ভাবলো, উৎসাহকে একটু খেপানো যায়। বিছানায় বসতে বসতে বললো, আজকে না গিয়ে কাল যায়, শরীরটা ভালো লাগছে না। উৎসাহের মন এক নিমিষেই খারাপ হয়ে গেল। এতক্ষণ হাসি মাখা মুখখানায় আদার নেমে এলো। কোনো কথা না বলে ব্যালকনিতে চলে গেল। মেহেরাব অবাক হলো। ও ভেবেছিল উৎসাহ হয়তো এসে আবদার করবে, কানের সামনে জ্ঞান জ্ঞান করবে, কিন্তু হলো তার উল্টো। মেহেরাব এগিয়ে গেল ব্যালকনিতে, দেখলো উৎসাহ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হাস্যোজ্জ্বল মুখখানা শুকিয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে যেয়ে পিছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল। যাবে না? এখানে এসে দাঁড়িয়ে আছো যে? আপনি তো বললেন আপনার শরীর খারাপ করছে, আপনি যে রেস্ট নেন। মেহেরাব উৎসার মাথায় চুমু এঁকে দিয়ে বলল, বোকা মেয়ে, আমি মজা করছিলাম, চলো। উৎসাহ দুম করে কিল বসিয়ে দিল মেহেরাবের বুকে। মেহেরাব ব্যথা ফেলেও শব্দ করল না। বদলুক, ইচ্ছে করে আমায় শুধু খেপায়। আজকে বাবার বাড়ি গেলে আমি আর আসবই না, ওখানেই থেকে যাব। মেহেরাব কণ্ঠ অন্যরকম করে বলল, ও কথা মোটেও ভেবো না বউ। যেমন বগল দাবা করে নিয়ে যাব, তেমনই নিয়ে আসব। আসলে না চাইলে জোর করে নিয়ে আসবো। বউ ছাড়া থাকা ছেলে মেহেরাব মিটছে না, তাই সে কথা মাথায় এনো না। উৎসাহ গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে। বেচারি বলেছিল বাবার বাড়ি যাবে, কিন্তু মেহেরাব ওকে অন্য রাস্তায় নিয়ে এসেছে। এটা ওদের বাড়ি যাওয়ার রাস্তা নয়। তাহলে মেহেরাব ওকে নিয়ে কোথায় যাচ্ছে? উৎসাহ মুখখানা গম্ভীর করে জিজ্ঞেস করলো, এই রাস্তায় দিয়ে আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না। মেহেরাব উত্তর দিল, দেখতে থাকো। গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে।
মেহরাব গাড়ি পার্ক করে উৎসাহের নিজের হাতের মাঝে ফুরে হাঁটা শুরু করলো। পুরো শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু কিনছে, কিন্তু এত জিনিস কাদের জন্য কেনাকাটা করছে? তাহলে কি ওরা অন্য কোথাও যাবে? উৎসার কপালে বাজ পড়লো। যাওয়ার কথা ওদের বাড়ি, কিন্তু উনি শপিং করছেন কেন? আমরা শপিং করতে এসেছি কেন? বোকাবো, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে তাদের জন্য গিফট নিয়ে যেতে হয়। আর এখন তো আমিও তাদের ছেলে, তাদের প্রতি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? উৎসার মনে মেহরাবের জন্য একরাশ ভালো লাগা কাজ করলো। লোকটা যতই গুন্ডা বদমাইশ লুচু হোক, বিয়ের পরপরই কি সুন্দর ওর বাবা মাকে নিজের বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করেছে, কি সুন্দর তাদের নিয়ে ভাবছে। ব্যাপারটা উৎসাহের কাছে ভালো লাগলো। প্রতিটা মেয়েই তো এমন বর্ষায় যে তার বাবা মাকে সম্মান করবে, আপন করে নেবে তাদের। মেহেরাজ শপিং শেষে গাড়ি স্টার্ট দিল। মাঝে গাড়ি থামিয়ে ফল মিষ্টি কিনতে ভুলল না। ফল মিষ্টি শপিং দিয়ে গাড়ি ভরপুর করে অতঃপর উৎসাদের বাড়ির দিকে এগোলো। এদিকে উৎসাহ বসে বসে মেহেরাবের কাণ্ড দেখছে। লোকটা কতটা পাগলামো করছে, ওকে কিছু জিজ্ঞেসও করছে না। মেহরাব নিজ ইচ্ছেতে বেছে বেছে বেসটা নিচ্ছে। উৎসাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে দুজন নেমে এলো। বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল দরজা খোলার অপেক্ষায়। কিছুক্ষণের মাঝে দরজা খুলে দিল উৎসার কাজিন। ওদের দেখে সবাইকে ডাকতে শুরু করলো। মেহরাবের হাত ভর্তি জিনিসপত্র। উৎসার মা তনয়া বেগম মেহরাবের হাতে এত কিছু দেখে ছুটে এলেন। ওর হাত থেকে জিনিসগুলো নিতে নিতে বললেন, কেমন আছো বাবা? তোমার বাড়ির সবাই কেমন আছে? আসতে কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। না না, আমাদের আসতে কোনো কষ্ট হয়নি মা। বাবার কি অবস্থা? উনি এখন ভালো আছেন তো? এখন আগের থেকে অনেকটাই ভালো। এত কিছু আনার কি দরকার ছিল বাবা? আমি আমার মা বাবাকে দেখতে এসেছি, খালি হাতে কীভাবে আসি বলুন মা? তাই এই সামান্য জিনিস নিয়ে এলাম। তুমি এত কিছুকে সামান্য বলছো? সামান্য নয় তো কি? ছেলে হিসেবে আপনাদের জন্য আরও করতে পারলে আমি খুশি হতাম। তনয়া বেগমের গর্বে বুক ফুলে উঠল। চোখে পানি আসতে নিলেই উনি নিজেকে সামলে নিলেন। এর মাঝে তিয়াস এলো ড্রয়িং রুমে। মেহরাবকে দেখে জিজ্ঞেস করলো, কখন এলি? এই তো সবে। গাড়িতে এখনো কিছু জিনিস রয়ে গেছে, কষ্ট করে নিয়ে আয় ভাই। ঠিক আছে, তুই যা, আমি আনছি। উৎসাহ দরজার সামনে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে। ও যে এসেছে ওকে কেউ পাত্তাও দিচ্ছে না। কি এক ভদ্রলোক সাথে করে এনেছে, তার খোঁজ খবরই নিচ্ছে না। সাথে যে তাদের মেয়েও আছে সে খেয়াল তাদের নেই। মেয়ে গোটা একটা দিন বাড়িতে ছিল না, সে খবর আছে কারো? না। উৎসাহ মনে মনে বলল, কি আজব কাণ্ড, আমি যে এসেছি সেটা কারোরই খেয়াল নেই। তারা তাদের জামাই বাবাজিকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। উৎসার অভিমান হলো। থাকবে না কেন? থাকবে না সে এখানে, যেখানে তার কদর নেই সেখানে থেকে কি করবে? উৎসাহ শব্দ করে বলে উঠল, আমি কি তাহলে চলে যাব? আমায় তো কারোর চোখেই পড়ছে না। আমি পর হয়ে গেছি তাই না? থাকো তোমরা তোমাদের মেয়ে জামাইকে নিয়ে, আমি গেলাম। উৎসাহ সোজা হাঁটা দিল বাবার রুমের দিকে। এতক্ষণে তনয়া বেগমের মেয়ের দিকে খেয়াল পড়লো। শুধালো, কিরে মা, কেমন আছিস? উৎসাহ মুখ পেন্সি কেটে বলল, এতক্ষণ যাকে মাথায় তুলে নাচছিলে তাকে নিয়েই থাকো। আমি কেমন আছি সে খবর নিয়ে তোমাদের কি? এতদিন শুনেছি মেয়ে বিয়ে হলে পর হয়ে যায়, আজ তার নিজ চোখে দেখে নিলাম। থাকবো না তোমাদের বাড়ি, চলে যাব, আর আসবো না, তখন দেখো। তনয়া বেগম বিপরীতে কিছু বললেন, সেই সুযোগও দিল না। তনয়া বেগম কপাল ছাপড়ালেন। মেয়ে তার অভিমানী স্বভাবের, একটু এদিক থেকে ওদিক হলে অভিমান করে বসে। এখন নিশ্চয় বাবার বুকে মুখ গুজে একে একে নালিশ জানাবে। ছোটবেলা থেকেই এটাই উৎসার স্বভাব। কেউ কিছু বললে বাবার বুকে মুখ গুজে কান্না করবে আর নালিশ জানাবে। হলো তাই। উৎসাহ সোজা বাবার রুমে যে ঢুকলো। উজ্জ্বল সাহেব বসে বসে বই পড়ছিলেন। উৎসাহ এক ছুটে যেয়ে বাবাকে জড়িয়ে ধরল, মুখ গুজল বাবার বুকে। গোটা একটা দিন পর বাবাকে পেয়ে আবেগী হয়ে পড়ল। কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? ওষুধ খেয়েছো ঠিক মতো? উজ্জ্বল সাহেব মেয়ের আকুলতা দেখে হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ে তার ছোটবেলায় থেকেই বাবা পাগল, বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবার কিছু হলে উৎসাহের চিন্তার শেষ নেই। উজ্জ্বল সাহেব মেয়ের কপালে সুমি এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ।
ও বাড়ির সবাই কেমন আছে? সবাই তোকে মেনে নিয়েছে? সব ঠিকঠাক আছে তো? ও বাড়ির সবাই ভালো আছে, সবাই আমাকে মেনে নিয়েছে। জানো, আঙ্কেল নিজ থেকে আমার খোঁজ নিয়েছে, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও জিজ্ঞেস করেছে। এটা তো ঠিক না মা। উৎসাহ কপালে বাজ ফেলে শুধালো, কোনটা বাবা? এই যে তুমি মেহেরাবের বাবাকে আঙ্কেল ডাকছো, মেহেরাবকে দেখছো কি সুন্দর করে বিয়ে হতে না হতেই সবাইকে আপন করে নিয়েছে। তেমনি তুমিও তাদের আপন করে নাও। এখন থেকে তুমি তাদের সাথেই থাকবে, তারাই তোমার সব। তাই যত আপন করবে ততই ভালোবাসা পাবে। উজ্জ্বল সাহেব এমনি সময় মেয়েকে তুই বলে করে সম্বোধন করে, মেয়েকে কোনো কিছু বোঝানোর সময় তুমি সম্বোধন করেন। উৎসাহ বাবার কথায় গাল ফুলালো। সবাই কেন ওই বজ্জাত লোকটারই উদাহরণ দিবে? তাকে কি করে চোখে পড়ে না? সব কথার আগে পরে মেহেরাব, মেহেরাব আর মেহেরাব। তার প্রশংসায় পঞ্চমুখ সভায়। উৎসাহ গাল ফুলিয়ে বলল, শেষমেশ তুমি ওই গুন্ডাটার সাইড টানছ? বাহ, বেশ ভালো। এখন তোমাদের কাছে তোমাদের মেয়ের থেকে ওই লোকটা বেশি হয়ে গেল? এভাবে বলে না মা, মেহেরাব তোমার স্বামী, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, তাকে সম্মান দিয়ে কথা বলো। উৎসাহ মুখ পেঞ্চি কাটলো, বিড়বিড় করে বলল, সম্মান না চাই, কুচু দিব বেটাকে। অতঃপর হাঁটা দিল নিজের রুমের দিকে। উৎসাদের ছোটোখাটো ডুপ্লেক্স বাড়ি, বাড়িতে মানুষ মাত্র 4 জন। উপরে উৎসাহ আর তিয়াসের রুম। নিজের রুমে এসে দপাস করে বিছানায় শুয়ে পড়ল উৎসাহ। একদিনের ব্যবধানে মনে হচ্ছে কতগুলো দিন কেটে গেছে। উৎসাহ মন খুলে শ্বাস নিল। নিজের রুমের শান্তি আলাদা। বিগত 10 বছর যাবৎ এই ঘর তার সঙ্গী। এই রুমে ওর কত আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। রুমের প্রতিটা কোণা উৎসাহ নিজের মতো করে সাজিয়েছে। আর আজ একটা শব্দের, একটা সাইনের ব্যবধান উৎসাহ এই বাড়িতে মেহমান হয়ে গেছে। আগে যে এই বাড়িতে সারাদিন ঘুরে বেরিয়েছে, এখন এই বাড়িতে সে কিছু মুহূর্তের জন্য এসেছে। উৎসার মন খারাপ হলো। মেয়েদের জীবন এতটা কঠিন কেন? যেই বাড়িতে তারা বেড়ে ওঠে সেই বাড়িতেই একদিন তারা মেহমান হয়ে যায়। উৎসাহ কখনো বাবা মাকে ছাড়া থাকেনি। যেখানে যেত বাবা মায়ের সাথে যেত। এই প্রথম গোটা একটা দিন একটা অপরিচিত জায়গায় কাটিয়ে এলো, তাও কিনা সেখানে যে ওকে সারা জীবনের জন্য থাকতে হবে। কথাটা ভেবে উৎসার কান্না পেল। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ে গেল। উৎসার চোখে পানি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। উৎসার বারান্দা তেমন বড় নয়, তবে ওর মনের মতো। উৎসার রকিং চেয়ারে হেলান দিয়ে বসে পড়লো। মেজাজ খারাপ এখন। মেহেরাবকে ফেলে বেটার চুল টেনে নাক টান বানিয়ে ফেলতো। উৎসাহ চট করে কল্পনা করে ফেললো মেহেরাবের নাক মুখখানা। কল্পনায় মেহেরাবের চেহারা শুরু দেখে উৎসাহ খিলখিল করে হেসে দিল। তবে অবাক করা কাণ্ড, বেটাকে টাক মাথা হ্যান্ডসাম লাগে। হাসতে হাসতে উৎসার খেয়াল হলো মেহেরাব টাক হয়ে গেলে লোকে তাকে টাকলা বেটার বউ বলবে, তাই প্ল্যান ক্যান্সেল। তবে মেহেরাবকে সামনে ফেলে এটা অবশ্যই জিজ্ঞেস করবে, মানুষ পটানো শিখেছে কোথা থেকে? সাধারণত ছেলেরা মেয়ে পটায়, আর এদিকে মেহেরাব এমন ছেলে। মেয়েরা তো এমনিতেই বেটার প্রেমে উষ্টা খায়, এখন ওর বাবা মাও তাকে চোখে হারায়। কি আছে এই লোকের মাঝে? উৎসাহ ভেবে পায় না। মেহেরাবকে বকতে বকতে উৎসাহ ফাড়ি জমালো অতীতের পাতায়। প্রায় 10 বছর হবে। উৎসাহ তখন ক্লাস 3 কিংবা 4-এ পড়ে। তিয়াস তখন ক্লাস 9। নতুন স্কুলে ভর্তি হয়েছে তিয়াস। নতুন নতুন বন্ধু মহল তার। তাদের মাঝে প্রিয় বন্ধু হলো মেহেরাব। একদিন মেহেরাবকে বাড়ি নিয়ে এসেছিল উৎসাহ, তখন অনেকটা ছোট। মেহেরাব ওদের বাড়ির পাশের ছোট বাগানটা ঘুরে দেখছিল। উৎসাহ সব স্কুল থেকে ফিরে মেহেরাবকে দেখে ভেবেছে এটা বোধহয় ওর ভাইয়া। দুজনের হাঁটছেন, পিছন থেকে দেখতে অনেকটা একই রকম। ছোট উৎসাহ লাফিয়ে মেহেরাবকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এসেছো? আজকে এত তাড়াতাড়ি এলে যে? প্রতিদিন তো বিকেল করে এসো। মেহেরাব পিছু ফেরে ধমক দিয়ে বলেছিল, এই মেয়ে, কে তুমি, যাকে তাকে জড়িয়ে ধরে ভাইয়া ভাইয়া করছো? উৎসাহ মুখ তুলে চাইল, মানুষটা তো ওর ভাইয়া না। উৎসাহের কান্না পেল, ভ্যা ভ্যা করে কান্না করে দিল। ওর বাবা মা কিংবা ভাই কখনোই কেউ ওকে এভাবে ধমক দেয়নি যেভাবে মেহেরাব দিয়েছে। উৎসাহকে কান্না করতে দেখে মেহেরাব ঘাবড়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল। উৎসার গালায় হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে আকুল কণ্ঠে বলল, সরি পিচ্ছি, আমি বুঝতে পারিনি। কান্না করে না বাবু। উৎসাহ শুনলে তো ওর মতো কান্না করেই যাচ্ছে। পিচ্ছি হুলুমুলু বাচ্চাটাকে কান্না করতে দেখে মেহেরাবের মায়া হলো। ও ব্যস্ত হয়ে পড়লো উৎসার কান্না থামাতে। ওর মাঝেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো তিয়াস। বোনকে কান্না করতে দেখে ছুটে কাছে এলো, চট করে কোলে তুলে নিল বোনকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো, কি হয়েছে আমার বোনুর?
বোনু কান্না করছিস কেন? কান্না করে না, ভাইয়া এসে গেছে তো। তিয়াসের অনেক ভালোবাসা তার বোনকে সে অনেক ভালোবাসে। অতটুকু বয়সে নিজের টিফিনের টাকা জমিয়ে বোনের জন্য চকলেট তো কখনো খেলনা নিয়ে আসে। ভাইয়ের আদর পেয়ে উৎসাহ আরও জোরে কেঁদে দিল। কান্না করতে করতে বলল, তুমি কোথায় ছিলে ভাইয়ু? এই ছেলেটা আমায় বকেছে। মেহরাব চোখ রাঙিয়ে তাকিয়ে আছে উৎসার দিকে। উৎসাহ পাত্তাই দিল না। তিয়াস বোনকে সান্ত্বনা দিতে বলল, কান্না করে না বোন, এটাও তোমার একটা ভাইয়া। ভাইয়া বুঝতে না পেরে তোমায় বকে ফেলেছে, আর কখনো বুঝবে না। মেহরাবের বোধ হয় ভাইয়ের সম্বোধন পছন্দ হলো না, নাক মুখ কুচকে নিল। সেদিনের পর উৎসার মনে মেহরাব জায়গা পেল অপ্রিয় হিসাবে। সময় কেটে যাচ্ছে বহমান নদীর স্রোতের ন্যায়। দেখতে দেখতে উৎসাহ বড় হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবী নিয়ে তার এক আলাদা জগৎ তৈরি হচ্ছে। তবে সেই জগতে কোথায় না কোথাও এক কোনে ঘাপটি মেরে অপ্রিয় রূপে পড়ে আছে মেহরাব নামক মানুষটা। উৎসার মাঝে মাঝে মনে হয় অপ্রিয় মানুষটা বোধ হয় মেহরাবের জন্যই তৈরি হয়েছে। না হলে যখনই মানুষটার সাথে দেখা হবে তখনই কোনো না কোনো বিষয়ে দুজনের ঝগড়া হবে, তাও আবার যেন তেন একদম মারামারি টাইপ ঝগড়া। দুজন দুজনকে দেখতেই পারে না। ওদের ঝগড়ার বলির ফাটা হয় তিয়াস। শেষে দুজন তিয়াসকে ঝাড়ি দিয়ে দুদিকে চলে যায়, আর মাছ থেকে বেচারা তিয়াস ব্যাককেলের মতো দুজনে ঝাড়ি খায়। উৎসাহ অনেকবার চেষ্টা করেছে মেহরাবের সাথে ঝগড়া না করার, কিন্তু পারলে তো মেহরাব এমন কিছু করবে যে যে ঝগড়া করতে বাধ্য। মাঝে মাঝে উৎসাহের ইচ্ছে হয় ইট মেরে মেহরাবের মাথা ফাটিয়ে দিতে। খালি ভাইয়ের বন্ধু হয়, সেই খাতিরে কিছু বলতে পারে না। না হয় এতদিনে বেটাকে হসপিটালে পাঠিয়ে ছাড়ত। মেহরাবকে অপ্রিয়র তালিকায় ফেলার আরও কিছু কারণ আছে। উৎসাহ তখন কিশোরী, ক্লাস 9-এ উঠেছে সবে মাত্র। ওর প্রায় সব বান্ধবীরাই প্রেম করত, একমাত্র ও আর ওর বেস্ট ফ্রেন্ড তানজিলা বাদে। বান্ধবীদের বিভিন্ন অনুভূতির কথা শুনে বেচারি উৎসাহ অবচেতন মনে ইচ্ছে হয় প্রেম করার, কিন্তু কেউ একজন থাকবে যে তাকে উন্মাদের মতো ভালোবাসবে, তার চিন্তায় চিন্তিত থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু ও জানে তিয়াস জানলে খুন করে ফেলবে। তিয়াস এসব পছন্দ করে না, উৎসারও এসব পছন্দ হয় না। কিন্তু কথায় আছে সঙ্গদোষ লোহা বাসে। উৎসার বেলায় কিছুটা তেমন হলো। সবই কিশোরী বয়স, আগে ঠাসা মন। ও চায় না ওর জন্য ওর বাবা মা ভাই এদের কোনো সম্মানহানি হোক, তাই নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করে। তবে শেষ রক্ষা বুঝে হলো না। শুরুটা ছেলেটাই করেছে। উৎসার এতে বিন্দুমাত্র দোষ নেই। ছেলেটার নাম শাওন উৎসার ক্লাসমেট, সাথে ক্লাস টপার। হুট করে শাওন উৎসার অনেক খেয়াল রাখতে শুরু করে দেয়। শাওন ছেলেটা উৎসার খুব ভালো বন্ধু, তাই উৎসাহ তেমন কিছু ভাবেনি, ভেবেছে ফ্রেন্ড হিসেবে ওকে ট্রিট করছে। ক্লাসে উৎসাহের কোনো সমস্যা হলে শাওন এসে পাশে দাঁড়াতো। কোনো পড়া বুঝতে সমস্যা হলে নিজ উদ্যোগে উৎসাহকে ডেকে নিয়ে পড়া বুঝিয়ে দিত। উৎসাহ কখনো শাওনকে নিয়ে কিছু ভাবেনি, বন্ধু হিসেবে এতটুকু করতে পারে স্বাভাবিক। অমনি একদিন উৎসাহ তার সব বান্ধবীরা মিলে গল্প করছে। এর মাঝে হুট করে শান্তা বলে উঠলো, তোরা কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করেছিস? সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে। শান্তা কি বোঝাতে চাইছে কেউ বুঝতে পারছে না। ওর কথার মাঝে বুঝতে না পেরে তানজিলা ধমক দিয়ে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল। শান্তা আস্তে করে বলল, ইদানিং আমি একটা বিষয় খেয়াল করলাম। শায়ন কয়েকদিন যাবত উৎসার পিছনে গুরুগুরু করছে, নিজে থেকে এসে উৎসার হেল্প করছে। ক্লাস টাইমে উৎসাকে তাকিয়ে মুচকি হাসে। কাহিনী তো কিছু একটা আছে, তাই না? সবাই ওর কথার সাথে তাল দিল। আরেকজন বলল, দোস্ত আমি এই বিষয়টা খেয়াল করেছি। শান্তা ফের বলল, আমার মনে হয় শাওন উৎসাহকে পছন্দ করে। সবাই সহমত পোষণ করলো। বিরোধিতা করে উঠল উৎসাহ, বলল, তোরা ভুল ভাবছিস, এমন কিছুই না, ও শুধু বন্ধু হিসেবে ট্রিট করে। শান্তা এক প্রকার গ্যারান্টি দিয়ে বলল, শুনে রাখ, আগামী 1 সপ্তাহের মাঝে শাওন যদি তোকে প্রপোজ না করে তাহলে আমি আমার নাম বদলে রাখবো। ঠিক আছে, দেখা যাক। শাওনের এমন কেয়ারিং আচরণ জারিয়ে হলো। উৎসাহ বিরক্ত হয়ে উঠেছে ওর আচরণে, কিন্তু কিছু বলতেও পারছে না। একে তো ভালো বন্ধু, তার উপরে ক্লাস টপার। উৎসাহ চায় না কোনো ঝামেলায় পড়তে, তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। একদিন বিকেলে বেলা উৎসাহ আর ওর বান্ধবীরা কোচিং করে ফিরছিল। সবাই একসাথে গল্প করতে করতে আসছে। রাস্তার এক পাশ দিয়ে অপর পাশ দিয়ে হেঁটে আসছে এসে থামলো উৎসাহ বরাবর।
উৎসাহ হঠাৎ কাউকে সামনে দাঁড়াতে দেখে চমকে গেল। বান্ধবীদের সাথে কথায় মশগুল থাকায় বেচারি খেয়াল করেনি, চমকে গেলেও নিজেকে সামলে নিল। যখন খেয়াল করলো মানুষটা শাওন, তখন শুকনো ঢুক গেল। উৎসাহের এক ফ্রেন্ড জিজ্ঞেস করে বসলো, কিছু বলবি শাওন? ছেলেটা মুখ খুললো, হ্যাঁ, উৎসার সাথে কিছু কথা ছিল। উৎসার উদ্দেশ্যে বলল, উৎসাহ একটু মাসের ফার্স্টে আসবে, কথা ছিল। উৎসাহ যেতে চাইলো না, বারবার নাকচ করলো। এলাকায় চারপাশে তিয়াস বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে থাকে, দেখতে পেলে খুন করে ফেলবে। তিয়াস যেমন ভাই হিসেবে আদর করতে পারে, তেমনি উল্টো পাল্টা দেখলে মাইরও দিতে পারে। বান্ধবীরা জোরাজুরি করছে, উৎসাহ বারবার বলছে ও যাবে না। আমি জাস্ট সময় নিব না, জাস্ট 2 মিনিট। শান্তা বলল, 2 মিনিটে তুই আর সমস্যা কোথায়? উচ্ছ্বাস সেও ওদের বোঝাতে পারলো না ওর মনের অবস্থা। অগত্যা বেচারি গেল। মাঠের একপাশে উৎসাহ আর মেহেরাব, মাঠের অন্য পাশে ওদের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো উৎসাহের সকল বান্ধবরা। আচমকা শাওন হাঁটু গেড়ে বসে পড়ল উৎসাহের সামনে। উৎসাহ চমকে গেল, চকিত নয়নে সরে গেল দুপা। শাওন বলা শুরু করলো, আমার তোকে অনেক ভালো লাগে উৎসাহ, বন্ধু হিসেবে না, বন্ধুত্বের বাহিরেও আমি তোকে নিয়ে কিছু ফিল করি। তোর জন্য সবসময় মনের কোণে সফট কর্নার বিরাজ করে। তুই আমাকে পছন্দ করিস, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? উৎসাহ কিছু না বলে সরে যেতে নিল। ওর মনের মাঝে কু গাইছে, বয়ে হাত পা শিরশির করছে, হৃদস্পন্দন বেড়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বুঝি বেচারি ফিট খেল বলে। এর মাঝে সাই সাই করে কতগুলো বাইক ঢুকলো মাঠে। একটা বাইক এসে থামলো ওদের সামনে। ছেলেগুলো হেলমেট পরা থাকায় উৎসাহ চিনতে পারলো না। আস্তে আস্তে পিছনে যেতে লাগলো। পিছনে বাইক থেকে নেমে এলো একটা ছেলে, মাথা থেকে হেলমেট খুলে ছেলেটার চেহারা দেখে উৎসাহের প্রাণ পাখি উড়ে যাওয়া জোয়া। ছেলেটা এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল শাওনের গালে। হিসিয়ে বলল, নাকি টিফলে এখনো দুধ বের হবে? ছেলে এসেছে প্রেম করতে, এখনো দুধের দাঁত পড়েনি, মেয়ে পটানো শুরু করেছিস? দাঁড়া, আজ তোর ব্যবস্থা করছি, এমন হাল করবো এরপর মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবে। বন্ধুদের কিছু একটা ইশারা করে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলো উৎসাহের পানে। ওই এক চাহনিতে কি হলো উৎসাহ জানে না, গোরের মাঝে চলে গেল। ছেলেটা এগিয়ে এসে ঠাস করে ওকেও এক খান সর বসিয়ে দিল। এক সরে উৎসাহ ঢলে পড়লো। সাইডে হেলে পড়ে যেতে নিলে ছেলেটা বাহু হেলিয়ে ধরে ফেললো উৎসাহকে, নিজের সাথে আগলে নিল আবেশে। বাকিদের শাওনের খবর নিতে বলে এগিয়ে গেল বাইকের দিকে। সেই এক সরের ভারে উৎসাহ অজ্ঞান ছিল দীর্ঘ 5 ঘন্টা। মেয়ের এমন হলো অবস্থা, তনয়া বেগমের থেকেও উজ্জ্বল সব বেশি চিন্তিত। 2 মিনিট পর পর বলছেন ডক্টরের কাছে নিলে হয় না? মেয়েটা হঠাৎ কি করে হলো, অজ্ঞান হয়ে গেল কিভাবে? তিয়াস টিকতে না পারে ডক্টরকে কল করল। উজ্জ্বল সাহেব মেয়ের পাশ থেকে সরছে না। ডক্টর এলো খানিক পর বাদে। উৎসাহকে ভালো করে চেক করে বলল, গুরুতর কিছুই হয়নি, টেনশন করার কিছু নয়, কোনো কিছু দেখে ভয় পেয়েছে মনে হয়, তাই অজ্ঞান হয়ে গেছে। উজ্জ্বল সাহেব উৎকণ্ঠিত হয়ে শুধালেন, তাহলে গালের এই দাগ কেউ জোরে থাপ্পড় দিয়েছে বোধ হয়, তাই গাল লাল হয়ে গেছে। মেয়েরা রোগ গিলল। উৎসার উজ্জ্বল শ্যামবর্ণ ঘাল রক্তিম বর্ণ ধারণ করেছে, ঘালি স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। উৎসাহ অবচেতন হয়ে শুয়ে আছে বিছানায়। মেহেরাবের মনে গিল্টি ফিল হচ্ছে, এতটা জোরে মারা উচিত হয়নি, বাচ্চা মেয়ে বুঝে শুনে মারা উচিত ছিল। মুহূর্তের ব্যবধানে ভিড় করে বলে উঠল, মেরেছি, বেশ করেছি। এইটুকু বয়সে প্রেম করার শখ জেগেছে, তাই না? ওই শখ যদি ভেঙে গুঁড়ো না করেছি, তাহলে আমার নাম মেহেরাব না। উৎসার জ্ঞান ফিরল রাত 9:30 নাগাদ। ফিট করে চোখ খুলে নিজের অবস্থা জানার চেষ্টা করলো। নিজেকে নিজের বিছানায় বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আশেপাশে বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। পুরো রুমে চোখ বুলাতে নজরে এলো মেহেরাবকে। বেটা বুকে হাত গুজে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরাবকে দেখে বিকেলের ঘটনা মনে পড়ে গেল। মেহেরাবকে বাসায় বলে দিয়েছে উজ্জ্বল সাহেব। মেয়েকে চোখ খুলতে দেখে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মা? শরীর বেশি খারাপ করছে? উৎসাহ মাথা নেড়ে নাকচ করলো। উজ্জ্বল সাহেব ভাব ছাড়লেন। তনয়া বেগমকে, তাড়াতাড়ি যাও, আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসো। তনয়া বেগম খাবার আনতে চলে গেলেন। তিয়াস এগিয়ে এসে উৎসার মাথায় চাপড় মেরে বলল, 5 ঘন্টা অজ্ঞান থেকে যা খেল দেখালি, বইন দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেছে। আমি গেলাম বিছানায় গায়ে এলিয়ে দিতে। তিয়াসও চলে গেল। উজ্জ্বল সাহেব বললে, তুই একটু রেস্ট নে মা, আমি তোর পছন্দের খাবার নিয়ে আসছি। একে একে সবাই চলে গেল। রুমে শুধু উৎসাহ আর মেহেরাব। উৎসাহ
এতক্ষণে বুঝে গেছে মেহেরাব এখনো কিছুই বলেনি, বললে এতক্ষণে সবার রিয়াকশন এমন হতো না। উৎসাহ মনে মনে কিছুটা খুশি হলো, তবে ওর খুশি বেশিক্ষণ টিকলো না। মেহেরাব এগিয়ে এলো, মেহেরাবকে এগিয়ে আসতে দেখে উৎসাহ ঘাবড়ে গেল। সবাই চলে গেল, এই ব্যাটা রয়ে গেছে কি করতে? একটা থাপ্পড় দিয়ে শান্তি হয়নি নাকি এখন আরও থাপ্পড় দেওয়া বাকি রয়ে গেছে? উৎসাহ কিছুই বুঝতে পারলো না। মেহেরাব কাছে এসে পাশে বসলো। বেশি খুশি হয়ে লাভ নেই, আমার কথা শুনে না চললে সবাইকে বলে দেব। আপনার কথা শুনবো মানে? মানে এখন থেকে আমি যা বলবো তোমাকে সেগুলো শুনে চলতে হবে। সোজা গিয়ে তিয়াসকে তোমার গুণের কাহিনী শুনিয়ে আসবো। তিয়াসও শুনুক তার বোনের কুকীর্তির কাহিনী। উৎসাহ আটকে উঠে বলল, না না ভাইয়ার কে কিছু বলবেন না প্লিজ, আমি আপনার কথা মেনে চলবো, তাও কাউকে কিছু বলবেন না। মেহেরাব উৎসার গাল টেনে বলল, গুড গার্ল, এখন থেকে সব সময় ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবে। ভুলেও যদি তোমাকে ছেলেদের আশেপাশে দেখি তাহলে খবর আছে। উৎসাহ ব্রু উঁচু করে বলল, কি করবেন শুনি? মেহেরাব আচমকা ঝুঁকে এলো উৎসার দিকে। উৎসাহ ভয়ে পিছনে বিছানার বোর্ডের সাথে মিশে গেল। মেহেরাব উৎসার উষ্টের পানে নজর রেখে ঠোঁট কামড়ে নেশালো কণ্ঠে বলল, কি করব? যখন করব তখনই লাইভ দেখতে প্লাস ফিল করবে, তবে ভালো কিছু করব না সেটা জেনে রাখো। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ এখন 2 দিন স্কুলে যায়নি। স্কুল উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি, এমনকি বাড়ির বাহিরেও বের হতে দেননি। 3 দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে। ওকে দেখে তানজিলা ধরে এলো, কাছে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত তুই সুস্থ আসিস? এই 2 দিন এলি না যে? উৎসাহ হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আসতে দেয়নি রে, বলেছে একদম সুস্থ না হওয়া অবধি বাড়ির বাহিরে কোথাও যাওয়া নিষেধ। ও আচ্ছা। উৎসুক হয়ে পুরো ক্লাসে নজর বুলালো, কাউকে খুঁজছে হয়তো। কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে সে জিজ্ঞেস করেই বসলো, শাওন কইরে? ওকে তো দেখছি না। তানজিলা শুকনো ঢুক গেল। অতপর উৎসাহকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোনায় এলো। ফিসফিসিয়ে বলল, তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই কিছুই জানিস না। উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তানজিলা বলা শুরু করলো, সেদিন তোকে বাসায় দিয়ে মিনিট 10 মাঝে মেহেরাব ভাই মাঠে আসে। আমাদের ভয়ে একপাশে জড়ো হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবেন, না হয় এক একটার বাড়িতে এমন বিচ্ছেদ দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমরা ভাইয়ার কথায় ভয় পেয়ে গিয়েছিলাম, সবার মুখেই ভীতি। ভাইয়া ফ্রেজ জিজ্ঞেস করলো, উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে? আমরা একে অপরের মুখ সাওয়াসাই করছি। মেহেরাব ভাই ধমক দিয়ে বলল, সত্যি কথা বলবে, মিথ্যে বললে খবর আছে। শান্তা মিনমিন করে বলল, না ভাইয়া, উৎসকে বন্ধু হিসেবেই দেখে, ও আসতে চাইছিল না, আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি, এতে ওর কোনো দোষ নেই। মেহেরাব ভাই ভিড় করে বলল, তাহলে এই যাত্রায় বেঁচে গেল। এরপর আমাদের উদ্দেশ্যে বলল, এরপরই এইসব বিষয় ওকে জোর করলে তোমাদের খবর আছে। এখন সুর করে সবাই বাড়ি চলে যাবে, কাউকে যেন এদিকে বা না দেখি। সবাই মাথা নেড়ে সায় জানালো, আমরা চলে আসতে নিব। এমন সময় পিছন থেকে বলে উঠল, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সেদিন আমরা চলে এসেছিলাম। পরের দিন স্কুলে এসে শুনি শাওন হসপিটালে ভর্তি, ওর অবস্থা অনেকটাই খারাপ। তানজিলা থামলো, উৎসার গায়ে কাটা দিয়ে উঠল। এই সামান্য একটা কারণে মেহেরাব ছেলেটাকে এভাবে মারতে পারলো? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে, এখানে দোষত্ব কিছু নেই, তাই বলে এইভাবে আঘাত করবে? উৎসার মনে মেহেরাবের প্রতি ক্ষোভ জন্মে নিল। ছাড়বে না ও মেহেরাবকে জবাব দিতে হবে। ও কেন শাওনকে মেরেছে? শাওন ওর কী ক্ষতি করেছে? 4 জনের ছেলেটাকে এইভাবে মেরেছে। সেদিন বিকেলে মেহেরাব সেই মাঠেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। উৎসাহ আর তানজিলা কোচিং শেষ করে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। মাঠে মেহেরাবকে দেখে উৎসাহ মাথা গরম হয়ে গেল। এগিয়ে যেতে নিল কাছে। তানজিলার হাত ধরে আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? গুন্ডাটার কাছে। কি ভেবেছে উনি? ওনার যা ইচ্ছা তাই করবে, সব ওনার মর্জির মতোই চলবে? মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে। উনি কীভাবে পারলেন শাওনকে এভাবে মারতে? ছেলেটা যদি উল্টোপাল্টা কিছু হয়ে যেত তাহলে? ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি। আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য। তুই যাস না ইয়ার, ওখানে তো কত মানুষ দেখেছিস। আমি যাব মানে যাব, তুই আমার হাত ছাড়। তানজিলার হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল উৎসাহ। মেহেরাবের কাছে যে ঠাস করে সর বসিয়ে দিল ওর গালে। মেহেরাব সকলে চমকে উঠল।
উৎসাহ রেগে রণমূর্তির রূপ ধারণ করেছে। মেহরাব কোনো কথা বলল না, আর তো না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো। চুপচাপ তাকিয়ে উৎসাহ কাণ্ড দেখতে লাগলো। পাশে থেকে একটা ছেলে এগিয়ে আসতে নিল, ওকে হাতের ইশারায় বাধা দিল। ও দেখতেছে উৎসাহ কি করতে চাচ্ছে। উৎসাহ মেহরাবের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে উঠল, কি পেয়েছেন কি আপনি? আমার বাবা মা, আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে, নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সমস্যা কি আপনার? কালোকে থাপ্পড় দিয়েছেন, অতটুকু কি এনাফ ছিল না? ছেলেটাকে এতটা মারার কি দরকার ছিল? আমি আপনাকে কিছু বলেছি ওকে মারতে? আপনি কেন ওকে মেরেছেন? আপনার অনুভূতি আর বাকিদেরটা ছেলে খেলা। একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে, এতে দোষত্ব কিছু নেই। ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাবো। আপনি এতে হস্তক্ষেপ করার কে? শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু, আমার কেউ না। যদিও ধরে নেই ও ভুল করেছে, তাই বলে এভাবে মারবেন? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর নেই? বলা শেষ নাকি এখনো বাকি আছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। মেহরাবের ঘাট তারা উত্তর। এই মেহরাব মির্জা কাউকে কৈফিয়ত দেয় না, আর না দিবে। এখন ভালোই ভারী যাও, না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তোর বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায়। উৎসাহ প্রতি উত্তর করলো, কি জানাবেন? জানান। আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে আমি ভয় পাবো। ভয় পাওয়ার মেয়ে আমি না। তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান, আমাকে না, বুঝেছেন? মেহেরাবের শান্ত কণ্ঠ, এখন বাসায় যাও। উৎসাহ এখনো রাগে ফুসফুস করছে, ইচ্ছে করছে মেহেরাবকে খুন করে ফেলতে। রাগে নাকের ফাটা ফুলে আছে, মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। উৎসাহ ফুসফুস করতে করতে মেহেরাবের সামনে থেকে চলে আসতে নিল। আসার সময় জোরে ভুলে এলো, আস্ত একটা গুন্ডা। মেহেরাব শুনলো, তবে প্রত্যুত্তর করলো না। মেহেরাবের সকল বন্ধু অবাক হলো। একটা পুচকে মেয়ে এসে মেহেরাবকে থাপ্পড় মারলো, তার কলার ধরে এত কথা শোনালো, তাও এত শান্ত কিভাবে? এতক্ষণে তো লঙ্কা কাণ্ড ভাদিয়ে ফেলার কথা। কিন্তু তেমন কিছুই হলো না দেখে সবাই অবাক হলো। অবাক হয়ে তাকালো মেহেরাবের দিকে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে? সেদিনের পর থেকে উৎসাহ আরও বেশি মেহেরাবকে দেখতে পারে না। মেহেরাব যেন ওর চোখের বিষ হয়ে উঠেছে ধীরে ধীরে। মেহেরাব সারাদিন এলাকায় মারামারি গুন্ডাগিরি করে বেড়াতো, পুরো এলাকা যেন ওর আয়ত্ত চলতো। মেহেরাবের এই স্বভাবগুলো উৎসাহের একদম পছন্দ না। সেই থেকে পার্মানেন্টলি অপ্রিয় নামটা মেহেরাবের হলো। উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে। ঘড়ির কাঁটায় 8টা বাজে, এতক্ষণ হয়ে গেল আর কেউ কে একটা ভারও ডাক দিল না। এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে। নাকের পাটা ফুলিয়ে বলল, যেখানে আমায় পাত্তায় দেওয়া হয় না সেখানে আর আসবো না। অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায়। দিন 15 লেগেছিল শাওনের ঠিক হতে। সুস্থ হয়ে ক্লাসে এসেই সোজা উৎসার কাছে এসেছে। এক প্রকার পায়ে পড়ে বলেছিল, উৎসাহ বোন আমার, তুই আমার বোন লাগিস, আমি তোকে বোনের চোখে দেখি। বোন, আমায় মাফ করে দা, আমি আর এই জীবনে তোকে উল্টোপাল্টা কিছু বলবো না। তুই আমার বোন লাগিস, একদম আপন বোন। উৎসাহ বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকালো। উৎসাহ এক বান্ধবী বলেই বসলো, 2 সপ্তাহ আগেই না বলেছিলে ওকে পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে আজ উল্টো সুর গাইছিস কাহিনী কি? শাহন মিনি স্বরে বলল, তখন আমার মতিভ্রম হয়েছিল, তাই বলেছিলাম। এখন সজ্ঞানে বলছি, উৎসাহ আমার বোন। ওকে আমি বোনের নজরেই দেখি। উৎসাহবাদে বাকিরা হেসে দিল। উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো। শাওন যে কথাগুলো এমনি বলছে তা সেটা উৎসাহ ভালো করেই জানে। এসব নিশ্চয় মেহেরাবে শিখিয়ে দেওয়া বলে। উৎসাহ মুখ খুলল, ঠিক আছে, এখন তুই যা। শাওন চলে গেল। সবে উৎসার দিকে তাকালো। হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকানোতে বেচারি বরকে গেল। শান্তা বাকিদের উদ্দেশ্যে বলল, কিছু বুঝতে পারছিস তোরা? সবাই তাল মিলিয়ে বলল, কিছু না, অনেক কিছুই বুঝতে পারছি। উৎসব রুকুসকে জিজ্ঞেস করলো, কি বুঝেছিস? আমায় বল, আমিও শুনি। তোকে বললে ওভার রিয়েক্ট করবো না, তোরা বল। শান্তা এনিয়ে বিনিয়ে বলল, মেহেরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে। উৎসাহ তড়িৎ গতিতে বলে উঠল, কি মাথা ঠিক আছে তোদের? মেহেরাব ভাই আমায় ভালোবাসে? তোদের মাথা গেছে? সবাই একসাথে বলল, আমাদেরও তাই মনে হচ্ছে। উৎসব বুকে হাত গুঁজে প্রশ্ন করলো, এমনটা মনে হওয়ার কারণ? তানজিলা বলল, দেখ, শাওন ওই দিন তোকে প্রপোজ করায় মেহেরাব ভাই কেমন রিয়েক্ট করেছে। বেচারাকে দিয়ে তোকে বোন বানিয়ে ডেকেছে।
ডাকিয়ে ছেড়েছে। ওই দিন তুই ভাইয়াকে তার বন্ধুদের সামনে থাপ্পড় দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি, শান্ত কণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে। এছাড়া সবসময় তোর আগে পিছে লেগে থাকে। আরও বিষয় আছে, ওগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেহেরাব ভাই তোকে ভালোবাসে। উৎসাহ কপালে বাজ ফেললো, প্রশ্ন করলো, উনি কখন আমার পিছনে লেগে থাকে? তুই খেয়াল করিসনি? তবে আমরা করেছি। মাঝে মাঝে মেহেরাব ভাইকে তোর আশেপাশে দেখা যায়। সবই কি কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কাহিনী আছে? আমি অত কিছু জানি না, তবে এটা জানি মেহেরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না। তুই মানতে না চাইলে আর চুপ। ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কথাও বলবি না। আমার সহ্য হয় না। ওনার টপিক এখানেই বন্ধ কর। কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে। হ্যাঁ, উৎসার আম্মু তনয়া বেগম ওকে ডাকছে, কিন্তু ও জবাব দিল না। জবাব দিবেই বা কেন? তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক। মেয়েকে নিয়ে কি করবে? যাবে না উৎসাহ। একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে। মেহেরাব উৎসাহকে খুঁজতে খুঁজতে ওর রুমে এসেছে। মেয়েটাকে সে কখন থেকে ডাকছে, তবুও কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? ব্যালকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল, তোমার আম্মু সে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমাকে দিয়ে কি কাজ তাদের? তাদের গিয়ে বলো মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে। আমার খবর না নিলেও হবে। মেহেরাব বুঝলো বউ তার অভিমান করেছে, তাই উৎসাহকে জ্বালাতে বলল, আমার শাশুড়ি বুঝে গেছেন যে তাদের ঘাটতারা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল, তাই আদর যত্ন করছে। তুমি বুঝতে পারছো? তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি। তারা আমায় আদর করবে না তো কাকে আদর করবে? তোমায়? উৎসাহ নাক টানলো, কান্না পাচ্ছে তার। ওকে ঝামেলা বলল মেহেরাব? ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে কে বলেছে মহলা ঝামেলা কাঁধে নিতে? আমি বলেছি? নিয়েছেন কেন? মেহেরাব হুট করে কাছে এসে পিষপিষিয়ে বলল, ভালোবাসি যে, ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে? পিষপিষিয়ে বলে উৎসাহ বুঝতে পারলো না। বুঝতে না পেরে বলে, কি বললেন? কিছু না, খেতে চলো। উৎসাহ মেহেরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খালি কাছে আসার বাহানা খুঁজেন, লুচু লোক একটা। শুরু করবো নাকি? কি লুচুগিরি? উৎসাহ এক জটকায় বসা থেকে উঠে দাঁড়ালো। মেহেরাব কথা ঘুরিয়ে ফেললো, বলল, তুমি খেতে যাবে নাকি না? উৎসাহ তেড়া জবাব, যাব না। মেয়েরা হুট করে এক জটকায় কোলে তুলে নিল ওকে। উৎসাহ নিজের ভারসাম্য বজায় রাখতে মেহেরাবের গলা জড়িয়ে ধরল। কোলে তুললেন কেন? নামান, নামান বলছি আমাকে। মেহেরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার মতো ঘাটতারা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটাই মেহেরাব মির্জা ভালো করেই জানা আছে। কেটে গেছে সপ্তাহখানেক। উৎসাহ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে কলেজে যাবে। সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে। কতগুলো দিন মিস হয়ে গেল পড়াশোনা। এই পড়াগুলো তুলবে কি করে কে জানে। এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাবান নিয়ে বেরিয়ে এলো মেহেরাব। পরনে তার সাফেদ রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই। উৎসাহ তাকাবে না করেও তাকিয়ে ফেললো। আয়নায় মেহেরাবের প্রতিবিম্ব বিদ্যমান। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। উৎসাহ নজর আটকে গেল মেহেরাবের লোমছে বুকে। মেহেরাবের জিম করা বডি চুম্বনের ন্যায় আকর্ষণ করছে ওকে। উৎসাহ স্বপ্ন ডুব গেল। মেহেরাব দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে, চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে। মেহেরাব ওর পাশ কেটে যেতে যেতে পিষপিষিয়ে বলল, আমি জানি আমি হট, তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবি? একটু তো লজ্জা রাখো বউ। উৎসাহ থমথমে হয়ে গেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। নিজেকে সামলে আমতা করে বলল, হ্যাঁ, কে হাঁ করে দেখছিল আপনাকে? নিজেকে কি ভাববেন, সালমান খান? নাই, শাহরুখ খান। মেহেরাব উৎসার মাথায় টোকা দিয়ে বলল, কে আর দেখবে? আমার ঘরে একজন বোকা রানী আছে না, সে দেখছিল। আমার সময় নেই আপনাকে দেখার। নিজেকে ভাবেনটা কি? মেহেরাব উৎসার দিকে ঝুঁকে এসে বলল, হট হ্যান্ডসাম ড্রেসিং ম্যান। উৎসাহ মেহেরাবের বুকে আঙ্গুলের ডগা স্পর্শ করে ওকে সরিয়ে দিল। মুখে বেঞ্চি কেটে বলল, যেই না চেহারা, ডক নাম রাখছে আব্দুল হক। একটু থেমে বলল, আপনি এখান থেকে যান, আমি রেডি হব। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি? উৎসাহ জবাব দিল না। ও ভালো করেই জানে এখন কথা বাড়ালে মেহেরাব আরও বকবক করবে। এর চেয়ে ভালো চুপ করে থাকা। চুপচাপ চুল বাঁধতে লাগলো।
আয়নায় মেহেরাবের প্রতি বিম্ব দেখা যাচ্ছে। ও রেডি হচ্ছে, চুল বাঁধা শেষে নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে আছে মাহিন আর মিজান মির্জা। ওনারা খেয়ে অফিসে যাবেন। উৎসাহ এসে টেবিলে বসলো। রিনি এসে খাবার দিয়ে গেল। কিছুক্ষণের মাঝে মেহেরাবও চলে এলো। মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছে, এখনো কি সেই মতলবই আছে নাকি? মেহেরাব খেতে খেতে মুখ খুলল। মানে বিয়ে করেছ সেটা মাথায় আছে? একটা মেয়ের দায়িত্ব তোমার ঘাড়ে। এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছে, সমস্যা নেই। এবার কাতে দায়িত্ব এসেছে, দায়িত্ব যখন নিয়েছে সেটা যথাযথভাবে পালন করবে আশা করি। মেহেরাব গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝে শুনেই বিয়ে করেছি। আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে। আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারবো। মিজান সাহেব দাঁত চাপলেন। বড় ছেলেটা মনের মতন হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছেতাই হয়েছে। ঘাট তারা একটা ছেলে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। মাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেসে যায়। উৎসার ইচ্ছে করলো মেহেরাবকে শাসন করতে। বাবার সাথে কথা বলার এই কি নিয়ম? এই অভদ্র আচরণের জন্যই মেহেরাবকে ওর পছন্দ না। বাবা বুঝালো, এক ছেলে বুঝলো আরেক। খাবার টেবিলে ফিনফতন নীরবতা, আর একটাও শব্দ হলো না। উৎসাহ খেয়ে উঠবে এমন সময় মেহেরাবের কণ্ঠ, গাড়িতে যেয়ে বসো, আমি আসছি। উৎসাহ ভদ্র মেয়ের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যেয়ে বসলো। আসার আগে সালেহা বেগমকে বলে এসেছে। মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা। উৎসাহরা এসেছে পরের দিন বিকেলে। মেহেরাব সেদিন রাতে আসতে চেয়েছিল, কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি। একমাত্র মেয়েকে এইটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য। মেহেরাব আর জোরাজুরি করেনি। উৎসাহ এসে ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছে। কাজ করতে গেলে সালেহা বেগম বাধা দিলেন। উৎসাহ ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলেছে কি। বিতুকণ্ঠ শুধালো, আমি কি কোনো ভুল করেছি আম্মা? উৎসাহের বিতুকণ্ঠ শুনে সালেহা বেগম রিনি দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। হেসে দিয়ে বলল, না মা, তুমি কোনো ভুল করনি। তাহলে কাজ করতে মানা করলেন যে? তোমার এখন পড়াশোনার বয়স, তুমি মন দিয়ে পড়ো। রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি। তাই বলে আমি কোনো কাজই করব না? সালেহা বেগম উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, কাজ করার সময় চলে যাচ্ছে নাকি? কাজ করার সময় এখনও পড়ে আছে। তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংসার ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে খাবো আমি। তখন সব তোমাদেরই করতে হবে। সালেহা বেগম মনে মনে ভয়ে আছেন। ছেলে তার মাথা গরম। বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। তার চেয়ে বড় কথা, উৎসাহ মেয়েটা এখনও বয়সে ছোট। বাবার একমাত্র মেয়ে, নিশ্চয় বাবার সংসারে কাজ করেনি। উনি আগেকার দিনের ডাইনি শাশুড়িদের মতো হতে চান না, যাদের দেখে বৌমারা ভয় পাবে। উনি বউদের মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন। উৎসার খুশির শেষ নেই। ও ভাবেনি এত ভালো শ্বশুরবাড়ি জুটবে ওর কপালে। শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচারি ভয় ছিল। রুমি এসে বলে উঠল, জামাই যেমন তেমন, শ্বশুরবাড়ি একদম মনের মতন। পিছন থেকে কেউ বলে উঠল, জামাই যেমন তেমন মানে? উৎসা বেচারি ভয় পেয়ে গেল। কে কথা বলল? রুমে তো এছাড়া কেউই ছিল না। পিছনে ঘুরতে নিল, ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে। ইস, বুক তো নয়, যেন আস্ত এক শক্ত পাথর। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে মেহেরাব ওর কোমর আঁকড়ে দূরে নিল। উৎসাহ আঁকড়ে ধরল মেহেরাবের বুকের কাজটা শার্টের অংশে। এ যাত্রা বেছে স্বস্তির শ্বাস ফেলল। পড়লে নির্ঘাত মাথা ফেটে খান খান হয়ে যেত। জাজালো কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? ভূতের মতো উদয় হলেন কোথা থেকে? যদি পড়ে যেতাম তাহলে কি হতো? আমি তোমাকে পড়ে যেতে দিলে তো? আমি থাকতে তুমি পড়বে? বাবাও বোকামো। ভয় নেই, আমি তোমায় আগলে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওসব থমকে গেল। মেহেরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনতে পাবে কখনো ভাবেনি। ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেহেরাবের মুখ পানে। মেহেরাব উৎসাহের কপালে টকা দিয়ে বলল, একটু আগে কি বলছিলে? ওসব বরকে এলো, নিজেকে সামনে নিয়ে বলল, কোথায় কি বলেছি? তোমার জামাই নাকি যেমন তেমন, শ্বশুরবাড়ি মনের মতন। বলবো না তো কি করবো? ফাটা কপাল আমার। মানুষের কপালে ভদ্র, সুশীল, আদবওয়ালা জামাই জুটে। আমার কপালে গুন্ডা, মাস্তান, দজ্জাল, অশ্লীল, বেয়াদব জামাই জুটেছে। আরেকটা সম্বোধন তো ভুলেই গেল। কি? লুসু? হ্যাঁ, সেটা বললে কি করে হবে? ওটা তো সবার আগে বলা দরকার ছিল। মেয়েরা ভুট করে উৎসাহকে হালকা ধাক্কা দিল। উৎসাহ আচমকা
মনে ধরার মতো কিছু না পেয়ে দপাস করে বিছানায় পড়ে গেল। উঠতে যাবে তার আগে মেহেরাব ঝুঁকে এলো ওর উপরে। উৎসাহ ঘাবড়ে গেল। মেহেরাব দু হাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে। উৎসার ফালানোর কোনো উপায় নেই। মেহেরাব নেশালো দৃষ্টিতে চেয়েছে ওর গোলাপ রঙা উষ্টের পানে। উৎসাহের খেয়াল হতেই দুহাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো। তার আগে মেহেরাবর তার হাতে বন্দি করে নিল উৎসার ছোট্ট কোমল হাত দুটো। উৎসাহ নড়াচড়া করার জন্য ফাঁক ফোকর পাচ্ছে না। মেহেরাব একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসার কাছে। উৎসাহ মেহেরাবকে এগিয়ে আসতে দেখে ডুব গেল। বেচারির হৃদস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে। এই বুঝে হাট লাফিয়ে বেরিয়ে এলো। মেহেরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের উপর। মেহেরাবকে এত কাছে অনুভব করে চোখ বুঝে নিল। মেহেরাব এগিয়ে গিয়ে আলতো করে উষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে। উৎসাহ চট করে চোখ খুলে তাকালো। মেহেরাব বাঁকা এসে বলল, তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে। কি বলো, হবে নাকি? একটু একটু রোমাঞ্চ। উৎসাহ কাঁদো কাঁদো মুখ করে চাইলো। মেহেরাবের হাসি পাচ্ছে উৎসার অবস্থা দেখে। গাল দেখিয়ে বলল, দুগালে গুনো গুনো 10টা চুমু দিবে, তাহলে ছেড়ে দিবে। উৎসাহ করুণ চোখে তাকালো। মেহেরাব ফিরিয়েও দেখলো না। উৎসাহ বুঝলো এটা ওকে এমনি এমনি ছেড়ে দিবে না। 10টা চুমু দিলে ছেড়ে দিবেন পাক্কা, প্রমিস। উৎসাহ চোখ মুখ খিসে বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো। অতঃপর একে একে 9খানা চুমু এঁকে দিল মেহেরাবের কপালে। মেহেরাবর কাণ্ড দেখছে। এবার যেতে দিন, এখন 1খানা বাকি। উৎসার ইচ্ছে হলো বেটার মাথা ফাটিয়ে ফেলতে। সামান্য একটা চুমুর জন্য এমন করছে। খুবই শ্লোক একটা। শেষ চুমু দিতে মেহেরাব সরে এলো ওর উপর থেকে। উৎসাহ উঠে এক দৌড়ে রুমের বাহিরে বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল, লুসে বেটা, দেখিস তোর বিয়ে হবে না। তাও আবার ওর সাথে বিড়বিড় করে বলল, পোড়া কপাল আমার। মেহেরাব উৎসার যার ধরন দেখে হেসে দিল। হাসতে হাসতে বলল, পিচ্ছি বউ আমার। ভাবনার ঘুরে যখন যে বজ্জারটা এসে পাশে বসতেছে সেই খেয়াল নেই উৎসার। গাড়ি চলেছে তার আপন গতিতে। হঠাৎ খেয়াল হলো উৎসার, আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি। খেয়াল হতে তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল। গাড়ি চালাতে চালাতে মেহেরাব বলে উঠল, সিট বেল্ট বেঁধে দিয়েছি? সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ? আমার আপনাকে নিয়ে ভাবতে ভুলেই গেছে, সে তো দেখতেই পাচ্ছি। মিনিট 10 মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে। উৎসাহ নামার আগে মেহেরাব বলল, কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে, এদিক ওদিক কোথাও যাবে না, আমি অপেক্ষা করব বাহিরে। উৎসাহ সাই জানিয়ে নেমে পড়ল। কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছেন তানজিলা। অনেকদিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে দিল। তানজিলারও সেম অবস্থা। নেকাসরা বলল, বান্ধবী তুই কী করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে? এখন আমার কি হবে? নাটক কম করো প্রিয়, তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি। তানজিলা ঢুক গেল। উৎসাহ কী করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে? তবে কি তিয়াস বলে দিয়েছেন? শিওর না হয়ে বলা উচিত না। তানজিলা জানে ও যদি উৎসাহকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে। ইচ্ছে পেল এখন মানে মানে কেটে পড়া। তানজিলা তাই কথা ঘুরাতে বলল, জিজু কেমন রে? গুন্ডা মাস্তান বদমাইশ। আর কি শুনতেছিস? আর এগুলো তো তুই মেহেরাব ভাইয়াকে বলিস। ওই গুন্ডাটাকেই বলেছি। মানে কি বলছিস? আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি, জিজু না এসে মেহেরাব ভাইকে নিয়ে গেল যে? ওই গুন্ডাটাই তোর জিজু? তানজিলা উচ্চস্বরে জিজ্ঞেস করে বসল। কি? আশেপাশে সবাই তাকালো ওদের দিকে। তানজিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে। সবাইকে কোনো মতে সরি বলে উৎসার দিকে তাকালো। কি না জি, কেমনি কি আর? মেহেরাব ভাই, আর তুই কিছুই মাথায় ঢুকছে না আমার। ক্লাসে চল, সব বলছি। উৎসাহ তানজিলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল। কদিন দেখা হয় না দুজনের, কত কথা জমে আছে দুজনের মনে। দুই বান্ধবী মনের সুখে আলাপ করা শুরু করলো। তানজিলা মাথায় হাত দিয়ে বসে আছে। উৎসাহকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল। কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে? ও কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে? কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কিছু তো বলি। তানজিলা হতাশ কণ্ঠে বলে উঠল, ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না। আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম, এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, তাও আবার কিনা পাত্র বদল। কাহিনী মিড টুইস্ট। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমার মনে হচ্ছে আমি এখনও ঘুরের মজেই আছি। আমায় ধর ইয়ার। উৎসাহ তানজিলার বাহুতে চাপড় মেরে বলল, নাটক কম কর।
তুই যতটা বলছিস ততটাও হয়নি। আচ্ছা সেসব কথা বাদ দে, একটা কথা বলতো। কি কথা? তানজিলা এগিয়ে এলো, চাপা কণ্ঠ বলল, তোদের মাঝে কিছু হয়নি? উৎসব প্রথমে বুঝতে পারলো না, বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মানে? তানজিলা ওকে বুঝিয়ে বলতে উৎসাহ খেপে গিয়ে বলল, জুতা চিনিস? অসভ্য লুসুবিডি, তোকে আমি ভালো ভেবেছিলাম। তানজিলার সোজা সাবলীল উত্তর, এখন খারাপ ভেবে নে। সর বিলাসবেরি। উৎসাহে বেঞ্চি কাটলো। তানজিলা এগিয়ে এসে বলল, তবে একটা কথা কি জানিস? কি? মেহরাব ভাই তোকে অনেক ভালোবাসে। তুই কি পাগল হলি? তেন উনি তাও আমায় ভালোবাসবে, যার সাথে কিনা আমার সারাদিন ঝগড়া লেগে থাকে। আমরা একসাথে থাকলে কথা কম, ঝগড়া বেশি হয়। এখন বল, তুই যেটা বলছিস এটা মানা যায়? তোর কি মনে হয় তোর বাবার বন্ধু ছেলে সে এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি? কোনো সমস্যা হলে তো তারা জানাতো নাকি? হুট করে কোনো কারণ ছাড়া বিয়ে করতে আসবে না, কারণ কি ভেবেছিস কখনো? উৎসাহ ভাবুক কণ্ঠ বলল, তাও কথা? তানজিলা ধীর কণ্ঠে বলল, তুই দেখে নিস, শেষে আমার কথাই মিলবে। উৎসাহ হা করে উড়িয়ে দিতে গিয়েও পারল না। আসলেই তো এখানে একটা কিন্তু রয়েই যায়। উৎসাহ কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে টিচার চলে এলো। কলেজ শেষে উৎসাহ তানজিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল। চোখ আটকালো ফরমাল ড্রেসে, চোখে সানগ্লাস পরিহিত মেহেরাবের দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন। বেটার কথা বলার ভঙ্গিতেও নায়ক নায়ক ভাইব আছে। উৎসাহ আশেপাশে খেয়াল করলো কতগুলো মেয়ে শেষরাদের মতন তাকিয়ে আছে মেহেরাবের দিকে। এরা পারছে না চোখ দিয়েই কি লেখে। এগুলো কেমন স্বভাব ভাই? আর এই বেটাকেও বলি, হারে এত মানজামিরে আসতে হবে কেন? মেহেরাব যে একেবারে দবদবে পশা এমনও না, তাও মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। শ্যামবর্ণ গায়ের রং, গালে সাবদারি চুলগুলো খাড়া দেখেই বোঝা যায় বেটার রাগ অনেক। কিন্তু উৎসাহকে কখনো রাগ দেখায়নি। তবে উৎসাহ শুনেছে মেহেরাবের রাগ প্রচুর। রাগের বশে অনেককে মেরে হসপিটাল পাঠিয়েছে। মেয়েগুলোকে বেহায়ার মতো মেহেরাবের দিকে তাকিয়ে থাকতে দেখতে উৎসাহের মাথার দপ করে আগুন জ্বলে গেল। ইচ্ছা করলো মেয়েগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। অন্যের বরের দিকে তাকায় সাহস কথা। একজন তো বলেই বসলো, ছেলেটাকে দেখেছিস, একদম ডার্ক চকলেট, ইচ্ছা করছে একবারে খেয়ে ফেলে। আরেকজন বললো, লুচ্ছা বেরি, নজর সামলা, ওটা তোর জিজু হয়। জিজু টিজু কিচ্ছু না, যে পটাতে পারবে হ্যান্ডসাম তার ওকে ডিলদার। মেয়েগুলোর কথা শুনে উৎসাহ গায়ে ঝালা দিয়ে উঠলো। কথার কি শ্রী! এতদিন জানতো ছেলেরা মেয়েদের নিয়ে এমন উক্তি করে, আজ মেয়েগুলোকে দেখে উৎসাহ গা গুলিয়ে আসলো। উৎসাহ কোনো কথা না বলে গটগট পায়ে এগিয়ে গেল। উৎসাহকে আসতে দেখে মেয়েরা কল কেটে ফোন পকেটে ঢুকালো। জিজ্ঞেস করলো, এতদিন পর ক্লাস কেমন লাগলো? উৎসাহ কোনো উত্তর করলো না, মুখ বেঞ্চি কেটে পিছনের সিটে যেয়ে বসলো। মেয়েরা কিছুই বুঝতে পারলো না। তানজিলা এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাইয়া? তোমার বান্ধবীর জ্বালায় আর ভালো থাকা? দেখছো না গাল ফুলিয়ে বসে আছে। আপনি এটা কিন্তু ঠিক করেননি। আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন, আমাদের জানালেনও না। ইটস নট ফেয়ার। আমাদের ট্রিট কই? এখন চলো ট্রিট দিই, থাক অন্যদিন। আপনার বউ যেভাবে খেপে আছেন, আমায় সহ কাঁচা চিবিয়ে খাবে। রেগেছে কেন? ক্লাসে কিছু হয়েছে? এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ কী হলো কে জানে। তানজিলাকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসলো মেহেরাব। উৎসাহ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মেহেরাব শান্ত কণ্ঠে বলল, সামনে এসে বসো। উৎসাহ জবাব দিল না, একই ভঙ্গিতে বসে রইল। কি বলছে কথা কানে যাচ্ছে না। সামনে এসো, মুখ খুলল উৎসাহ। আমি এখানে বসলে আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে, তুমি এসো। কি তোমার ড্রাইভার মনে হয়? তুমি ড্যাং ড্যাং করে পিছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাবো? ড্রাইভার মনে হলে হবেন, সমস্যা কি? মেয়েরা আশেপাশে তাকালো। মেয়েগুলো এখনও তাকিয়ে আছে ওর দিকে। তাই দুষ্টু এসে বলল, তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে? তারা আমায় ড্রাইভার রূপে দেখলে কষ্ট পাবে, তাই বলছি। ভালোই সামনে এসে বসো। উৎসাহ গায়ে জ্বালা দিয়ে উঠলো। তার মানে লুসেবেটা ইচ্ছে করেই ওকে আসতে বলছিল। উৎসাহ তো ভেবেছে মেহেরাব বোধ হয় ওকে অন্য কোনো কারণে রাখছে। রাগে ফুসফুস করতে লাগলো, বিড়বিড় করে বলল লুসেবেটা। থেমে মিনমিনে কণ্ঠে বলল, যে পেতনিগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বসতে বলেন। আমি যাব কেন? আমি সামনে যাব না, আপনার পাশে তো আরও আগে না। মেয়েরা ওকে শুনিয়ে বলল, তাহলে যাই, মেয়েগুলোকে ডেকে নিয়ে আসি, কি বলো?
বউ বলেছে বলে কথা, আমি তার কথা না মেনে পারি? অন্যদের বউ তো তাদের এইটুকুও বলে না, উল্টো রাগ দেখায়। সেদিক দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান না চাই, মেয়েগুলোর কাছে যান, তারপর মজা বুঝব। কত ধানে কত চায়। উৎসার কাণ্ডে মেহেরাব মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। প্রথমেই খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়েছে। তার উপর উচ্চার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হলো না ওর রাগের কারণ মেয়েগুলোই। মেয়েটা যে জেলাসেতে কোনো সন্দেহ নেই। কথায় আছে, নারী তার প্রিয় মানুষের পাশে তো দূরে, তার দিকে কেউ তাকালেও সেটা সহ্য করতে পারে না। মেহেরাব ফের বলল, তুমি আসবে কি না? উৎসে এবার চিল্লিয়ে উঠলো, কথা কানে চাই না, বলেছি না সামনে বসবো না, মানে বসবই না। বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব। মেহেরাব বুঝলো উচ্ছ্বাস সেই লেভেলের খেপেছে, ওকে আর খেপিয়ে লাভ নেই। তাই কথা না বাড়িয়ে নেমে উৎসাহের পাশের দরজা খুললো। উৎসাহ কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক জটকায় কোলে তুলে নিল। উৎসাহ কিছু বলার সুযোগও পেল না। ত্বরিত গতিতে ওকে সামনে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। উৎসাহ নিজেকে সামনে কিছু তেতে উঠে বলে, কি সমস্যা, আমায় এখানে এনেছেন কেন? ভালো করে বলেছিলাম, কানে লাগেনি তাই না? উৎসাহ মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল। মেহেরাব ওর হাত টেনে সিটে বসিয়ে দিল। বেচারির হাত সিটের সাথে আটকে দূরে আচমকায় অদরে অদরে মিলিয়ে দিল। উৎসাহ নিজেকে সামলানোর সময়ও পেল না। মিনিট খানিকের ব্যবধানে সরে এলো। উৎসাহ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেচারি হঠাৎ মেহেরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে। নিজেকে সামলানোর সময় অবধি পায়নি। মেহেরাব গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। এরপর আমার কথা না শুনলে এর চেয়েও ভয়াবহ কিছু হবে, মনে রেখো। উৎসাহ নিজেকে সামনে নিল। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলছে, অসভ্য, লুচু বেটা, খালি সুযোগ পেলে লুচুগিরি করার। আমার আজই বাড়ি চলে যাব, থাকবো না। মেয়েরাব শক্ত কণ্ঠে বলল, ও কথা মাথায় এনে না, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, তখন আমার দোষ দিতে পারবে না। উৎসাহ পুরো চুপ হয়ে গেল। বাকি রাস্তা মনে মনে মেহেরাবের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করেই কাটিয়ে দিল। মেহেরাব ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে, আমি কখন আসবো তার ঠিক নেই। উৎসাহ মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব। ডং। মেহেরাবের কানে এলো কথাটা। ঠটিলিয়ে বলল, এমন হতে কতক্ষণ? হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে। আমাকে তোমার খোঁজা লাগবে না, সময় বলে দিবে কে কী করবে। মেহেরাব চলে গেল। উৎসাহ বাড়িতে ঢুকলো। রিনি ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। ক্লাস কেমন গেল বোনো? কোনো রকম। এতদিন পরে যাওয়ায় অনেক কিছুই মাথার উপর দিয়ে গিয়েছে। সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে বুঝিয়ে দিব। উৎসাহ এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? হ্যাঁ। উৎসাহ রিনিকে জড়িয়ে ধরে বলল, এই খবিসটার সাথে বিয়ে না হলে তোমার মতো বুনো টাইপ যা আমি কোথায় পেতাম? এই মোটেও আমার ভাইটাকে খবিস বলবি না। খবিস বলবো না তো কি করব? জানো আজকে কি করেছে? রিনি অতি আগ্রহের সাথে শুধালো, কি করেছে? বজ্জাতটা আমায় বলতে গিয়ে যেভাবে কামড় দিল, ছি ছি, এগুলো কি বলতে যাচ্ছিল? শেষে তো ওকেই লজ্জা পেতে হতো। উৎসার ইচ্ছে করলো নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে। পেট পাতলা মুখ একটা। কি হলো বল? উৎসাহ মাথা ঘুরাতে বলল, আরে কিছু না, ঝগড়া করেছে আমার সাথে বজ্জাত লোক একটা। একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠল, জানো আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে, যে আমায় আদর করবে, প্রয়োজনে শাসন করবে, যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো। তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে। রিনি উৎসাহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, যা ফ্রেশ হয়ে খেতে। সকালে কি না কি খেয়েছিস? উৎসাহ সাই জানিয়ে চলে এলো। রুমে এসে টেবিলের উপর ব্যাগ রাখলো। চোখে পড়লো মেহেরাবের ঘড়ি টেবিলের উপর রাখা। মেহেরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে? হয়তো অন্যটা পড়ে গেছে, বেটা তো ঘড়ির অভাব নেই। ঘড়ি লাভারের ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা ভরা। উৎসাহ ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখে দিল। মাথায় খেলে গেল মেহেরাবের কিছুক্ষণ আগের কথাগুলো। সত্যিই কি এমন দিন আদৌ আসবে যেদিন উৎসাহ মেহেরাবকে আশেপাশে খুঁজে বেড়াবে, কিন্তু পারবে না। মেহেরাবকে না পেলে উৎসাহ কী করবে? তার কি নিজেকে পাগল পাগল লাগবে, উন্মাদ মনে হবে, নাকি ও মেহেরাবকে খুঁজবেই না, হাত পা গুটিয়ে বসে থাকবে? উৎসাহ আর ভাবতে পারলো না। মাথায় হ্যাং হয়ে আসছে ওর।
এই কয়েকটা দিন মেহেরাব ওর অজান্তেই ওর মনে অনেকটা জুড়ে বসবাস করছে, তবে উৎসাহ সে বিষয়ে অবগত নেই। মনের অজান্তে ভিড় করে বলল, আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান মিস্টার লুসু, চলবে। তো ভিউয়ার্স, গল্পটা পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।